সো এর সাথে তুলনা করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি কম্পারিজন টেবলে এখানে সাইকেলটা অনেক লেন্দি এবং 746 মাইক্রোসেকেন্ড লেগেছে একটা টাস্ক কমপ্লিট করতে, তারপর এটা হচ্ছে 190 মাইক্রোসেকেন্ড লেগেছে। তো দেখতে পাচ্ছি সব থেকে এফিসিয়েন্ট হচ্ছে এসটিএম এর বোর্ডটা, বুঝতে পারছি। তো আমরা যখন এসটিএম বোর্ড নিয়ে কাজ করব এর এফিসিয়েন্সিটা একটা আলাদা লেভেলে চলে যাবে। তো আমি একটা এফপিজিএ দেখাবো আজকে। এটা হচ্ছে আরটিক্স 7, যেটা হচ্ছে এই যে এই বোর্ডটা। তো এই বোর্ডটা হচ্ছে মূলত বেসিস 3 বোর্ড নামে পরিচিত। এই যে এখানে আমি দেখাচ্ছি, এই যে এই বোর্ডটা, এটা হচ্ছে এএমডির একটা বোর্ড, ঠিক আছে। এএমডি এই বোর্ডটা জেনারেট করে বা মার্কেটিং করে। সো এদের আরটিক্স 7 এফপিজিএ, এখানে আপনারা যে ছোট যে চিপটা দেখতে পাচ্ছেন আরটিক্স 7, এটাই হচ্ছে সেই মেইন এফপিজিএ চিপ। সো এই চিপটার সাথে অনেক কিছু কানেক্টেড আছে। তো এগুলো সম্পর্কে আমি আস্তে আস্তে বলবো। তো এই বোর্ডটার প্রাইস পড়তে পারে আপনার মার্কেট প্রাইস 30 to 40,000, ঠিক আছে। সো অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে গেলে বা অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং বা ডিজাইন করতে গেলে এই ধরনের এফপিজি এর কাজ শেখার প্রয়োজন আছে। লক্ষ লক্ষ ফ্লিপ ফ্লপ আছে, এখানে আমরা লিখেছি কত 5,54,000 ফ্লিপ ফ্লপ আছে এই সিম্পল একটা স্পেসের মধ্যে, 1 ন্যানোমিটার 2 ন্যানোমিটার মধ্যে। তারপর এইখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু জুম করি, ওই যে একটা ক্ষুদ্র একটা ডট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ বা লুকআপ টেবল। এদেরকে লুকআপ টেবল বলা হচ্ছে। অনেকগুলো ফ্লিপ ফ্লপ মিলে একটা লুকআপ টেবল তৈরি করে। আশা করি এআই এজেন্টের ইন ফিউচার অনেক ব্যবহার বাড়বে, তো এটা নিয়ে রিসার্চ করতে পারেন আপনারা। এআই এজেন্টকে কিভাবে হার্ডওয়্যারের সাথে ইন্টিগ্রেট করা যায়, কিভাবে অটোমেটিক্যালি কোড জেনারেট করা যায়, ঠিক আছে। তো এই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি বিষয়টা সবার বোধগম্য হবে। তো এই যে আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোডে একটা কোড লিখেছি, সাপোজ আমি একটা এক্সাম্পল হিসেবে রেখেছি বোঝানোর জন্য। তো এটা আমি আমার প্রজেক্টে রান করছি, এখন আমি এখানে চ্যাট জিপিটির সাথে বা ওপেন এআই এর সাথে আমি কথা বলবো যে কোডটা কি ঠিক মতো রান হচ্ছে কিনা বা এখানে কি প্রবলেম আছে। সো আপনি এখানে লিখবেন হচ্ছে কোডেক্সে যে হেল্প মি টু অ্যানালাইজ দিস কোড ইন মেইন, বা আপনি যে কোনো প্রবলেম ওকে দিয়ে সলভ করে ফেলতে পারেন। আপনি ওর সাথে চ্যাট করে করে আপনার এখানে ইনস্টল করা যায়, কোডেক্সটা ইনস্টল করা যায় ভিজুয়াল স্টুডিওতে। সো সে আপনাকে সবকিছু রেডি করে দিচ্ছে যে কনটেক্সট, কোন কনটেক্সটে কোন পার্টটা কি, বা আপনি বাগ সলভ করতে পারেন। সাপোজ আপনি কোথাও আটকে গেছেন, কোডটা রান হচ্ছে না, কি কারণে রান হচ্ছে না, এই এজেন্টের সাথে কথা বলে বলে এই টপিকগুলো ক্লিয়ার করে ফেলে। এই যে সে বলছে যে কোথায় কি কি প্রবলেম আছে, ঠিক আছে। মিনিমাম 6টা ডিগ্রি অফ ফ্রিডমের প্রয়োজন আছে একটা রোবটের। ডিগ্রি অফ ফ্রিডম আপনি বাড়াতে পারেন, বাট 6টা ডিগ্রি অফ ফ্রিডমের প্রয়োজন আছে। যেমন এই যে অ্যাক্সিস গুলা, এখানে দেখেন একটা রোবট, এটা ভার্টিক্যালি, আমরা নর্মালি জানি হচ্ছে অ্যাক্সিস 3টা এক্স ওয়াই জি, ঠিক আছে। বাট রোবটের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম যখন আমরা ডিফাইন করতে যাই, তখন এক্স ওয়াই জি এর বাইরেও তার অনেকগুলো পজিশন জেনারেট হয়, ঠিক আছে। এটা নিয়ে একটু স্টাডি করতে পারেন। তো রোবট অপারেটিং সিস্টেম বা রস, ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ মিডলওয়্যার বা মাঝামাঝি একটা পার্ট। আমরা তখন দেখলাম কি, হার্ডওয়্যার দেখলাম, সফটওয়্যার দেখলাম, এফপিজিএ দেখলাম, এবার আসলাম হচ্ছে রসে। এখানে আমরা কি করতেছি, একটা হেটারোজেনাস কম্পিউটিং সিস্টেম বা একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি। আমরা অনেকেই জানি হচ্ছে লিনাক্স সম্পর্কে জানি, উইন্ডোজ সম্পর্কে জানি, বাট রস ইজ নট এন অপারেটিং সিস্টেম। যদিও এটার নামটা হচ্ছে রোবট অপারেটিং সিস্টেম, বাট এটার অপারেটিং সিস্টেম না, এটা একটা মাঝামাঝি একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে নোড এবং ডিভাইসকে কানেক্ট করে, অর্থাৎ আপনার রোবটের বিভিন্ন পার্ট গুলাকে সে কানেক্ট করে। আমি আসান সানি। আমি বর্তমানে ডক্টরাল রিসার্চার হিসেবে আছি আইসিআইকিউ স্পেনে। ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি রোভিরা ভার্গিলি। সো এখানে আমি রিসার্চ করছি মূলত এআই অ্যান্ড রোবোটিক্স নিয়ে, অর্থাৎ কেমিস্ট্রিতে কিভাবে রোবোটিক্সের ব্যবহার করা যায়, কিভাবে এমবেডেড সিস্টেমের ব্যবহার করা যায়, তা নিয়ে আমি মূলত কাজ করছি। এর পূর্বে আমি মাস্টার্স করেছিলাম এমবেডেড সিস্টেমের উপর গ্রেনোবল আইএনপি ফ্রান্স থেকে, এবং আমার ব্যাচেলর ছিল হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে। সো আজকের সেশনটাতে আমরা মূলত দেখার চেষ্টা করব মাইক্রো ইলেকট্রনিক্স জিনিসটা আসলে কি। যারা হয়তোবা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছো, অনেকেই ইলেকট্রনিক্স 1 2, কিংবা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারাও কিন্তু ইলেকট্রনিক্স নিয়ে অনেক কিছুই জানো। বাট মাইক্রো ইলেকট্রনিক্স জিনিসটা হচ্ছে একটা ডিফারেন্ট লেভেল। যেমন আমরা যে সকল সেন্সর নিয়ে কাজ করছি, ন্যানো ডিভাইস, ন্যানো সেন্সর নিয়ে কাজ করছি, এখানে ইলেকট্রনিক্সের দিন দিন কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। সো ইলেকট্রনিক্স সে আগের অবস্থায় নেই। যেমন আমরা দেখে এসেছিলাম রেজিস্টর, তারপর হচ্ছে ক্যাপাসিটর, এক একটা ক্যাপাসিটর সাইজ ছিল বিশাল। সো দিন দিন কি হচ্ছে, স্মলার থেকে স্মলার হচ্ছে। সো ন্যানো লেভেলে চলে যাচ্ছে ইলেকট্রনিক্স। সো এই ন্যানো স্কেল ডিজাইন, ন্যানো স্কেল ইন্টিগ্রেশন, এই লেভেলের পড়াশোনাটাকে মূলত মাইক্রো ইলেকট্রনিক্স বলা হয়।
সো আমি এখানে মাইক্রো ইলেকট্রনিক্সের একটা এরা বা চার্ট শো করেছি, অর্থাৎ যারা হচ্ছে কি জানতে আগ্রহী যে কিভাবে দিন দিন ইলেকট্রনিক্স ন্যানো স্কেলে যাচ্ছে। প্রথমে আমরা যদি দেখি 90s এজে আমরা ভ্যাকুয়াম টিউব এরা বলি এটাকে। ভ্যাকুয়াম টিউবের সময় মূলত এই ধরনের কিছু বাল্ব প্রচলিত ছিল, ট্রানজিস্টর বাল্ব বা এই ধরনের বাল্বগুলো প্রচলিত ছিল, এগুলাকে আমরা ক্যাথোড রে টিউব বলতাম। ঠিক আছে, এগুলো দিয়ে ডায়োড ট্রায়োড এই ধরনের কাজগুলো চলতো। সো এই ধরনের অসংখ্য বাল্ব দিয়ে প্রায় 1000 1500 মতো বাল্ব দিয়ে প্রথম কম্পিউটার তৈরি হয়েছিল, যেটার নাম হচ্ছে এনিয়াক। সো কম্পিউটারের মূলনীতি হচ্ছে মূলত 0 এবং 1, অর্থাৎ 1 মানে হচ্ছে সবাই জানো বাইনারি লজিক যেটাকে বলে, ট্রু অ্যান্ড ফলস। সো এই বাইনারি লজিক দিয়ে কিন্তু এনিয়াক কম্পিউটারটা তৈরি হয়েছিল। এরপর ধীরে ধীরে আরো অ্যাডভান্সমেন্ট আসলো, যেখানে ট্রানজিস্টর এরাতে আমরা দেখলাম 90s 50s এ যে বিজেটি, মসফেট, জেফেট, আইজিবিটি এগুলার ইনভেনশন হলো। ঠিক আছে, তো এগুলোর যখন ইনভেনশন হলো তখন ইলেকট্রনিক্স আরো রিফার্বিশড হলো এবং অনেক নতুন নতুন টেকনোলজি আসলো এবং বিভিন্ন ধরনের ডিভাইস আবিষ্কার হলো, যেমন রেডিও, টেলিভিশন, বিভিন্ন গ্যাজেট এই ধরনের ডিভাইসগুলো আবিষ্কার হলো। অ্যাম্পলিফিকেশন আসলো, এক জায়গা থেকে আরেক জায়গায় বেতার ওয়েভ রেডিও কমিউনিকেশন আবিষ্কার হলো। ঠিক আছে, এরপর টেকনোলজি আরো অ্যাডভান্স হলো এবং ইন্টিগ্রেটেড সার্কিট এরার সূচনা হলো। ইন্টিগ্রেটেড সার্কিটটা হচ্ছে মূলত এই যেখানে আমরা দেখছি প্রত্যেকটা ট্রানজিস্টর, প্রত্যেকটা রেজিস্টর এগুলোর একটা কম্বিনেশন, অনেকগুলো ট্রানজিস্টর রেজিস্টর একটা চিপের মধ্যে যখন এটাকে কি বলা হয়, ফ্রেম করা হয়, ঠিক আছে, ছাঁচে ছাঁচে ফেলা হয়, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ ছাঁচ তৈরি করা হয়, অনেকগুলো ট্রানজিস্টর রেজিস্টরকে একসাথে অনেকগুলো কাজ করতে পারে এই একটা জিনিস, ওটাকে আমরা আইসি বলছি। তো এটা 60s এর দিকে 70s এর দিকে এই ধরনের আইসি গুলো জনপ্রিয় হলো। তো এই আইসি গুলোর মধ্যে অন্যতম হচ্ছে অপেম, যারা ইলেকট্রনিক্স পড়াশোনা করেছে অপেম সম্পর্কে জানো। এরপর হচ্ছে লজিক গেট, লজিক গেট নিয়ে অনেকে অনেক কোর্স করেছো ডিজিটাল ইলেকট্রনিক্সে। তারপর হচ্ছে এডিসি, ডিএসসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো জনপ্রিয় হলো। সো ধীরে ধীরে আরো অ্যাডভান্সমেন্ট আসলো, তখন আমরা দেখলাম হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা ভিএলএসআই এরা। ভিএলএসআই এরাতে গিয়ে এখানে যে ইনস্ট্রুমেন্ট গুলো আরো ছোট হয়ে গেল, আরো ন্যানো স্কেলে চলে গেল। তো আমরা দেখছি একটা আইসি বা চিপ সাইজটা কতটুকু কমে গেল। ঠিক আছে, তো এই লেভেলে এসে আমরা দেখলাম হচ্ছে মাইক্রো প্রসেসর আসলো, মেমোরি আসলো, ডিএসপি আসলো, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, অ্যাসিক আসলো, এফপিজি আসলো, মাইক্রো কন্ট্রোলার আসলো। যারা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার কোর্সটা করেছো তারা মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে অনেক কিছু জানো। আমরা বর্তমান সময়ে আমাদের যে ফোন, কম্পিউটার, র্যাম, প্রসেসর, যত ধরনের ডিভাইস ইউজ করি সবখানেই কিন্তু এই ভিএলএসআই ইউজ আছে। ঠিক আছে, সো এরপর নাইনটিজ এর পরে বর্তমান পর্যন্ত এখন যে টেকনোলজি চলছে সেটাকে বলা হচ্ছে উলসি বা আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এখানে একটা একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্পেসের মধ্যে যদি আমরা দেখি অনেক অসংখ্য ট্রানজিস্টর আছে, প্রায় বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর আছে। সো এই লেভেলে আমরা দেখলাম হচ্ছে মাল্টি কোর প্রসেসর, যা আমরা যখন ফোন কিনতে যাই, যখন আমরা প্রসেসর সম্পর্কে স্টাডি করি তখন আমরা দেখি যে কোরের ডিজাইন কতটুকু বা কতটা কোর আছে। ঠিক আছে, এটার উপর এফিসিয়েন্সি অনেকটা ডিপেন্ড করে। কারণ হচ্ছে যখন মাল্টি কোর প্রসেসর হয় তখন একসাথে অনেকগুলা অ্যাপস সে রান করতে পারে, অনেকগুলো টাস্ক সে করতে পারে। সিস্টেম অন চিপ এটাও খুবই গুরুত্বপূর্ণ। সিস্টেম অন চিপ মানে হচ্ছে একটা ডিভাইসের মধ্যে যখন আমি সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটাকে একসাথে ইন্টিগ্রেটেড করে একটা টেকনোলজি ইউজ করবো। বাট যেমন ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, আমার মাইক্রোওয়েভ ওভেন বাসার। সো মাইক্রোওয়েভ ওভেনে আমি কি করি, স্টার্ট বাটন চাপি 1 মিনিটের জন্য, খাবার গরম হয়। তো ভিতরে একটা নিশ্চয়ই মাইক্রো কন্ট্রোলার আছে, ওই মাইক্রো কন্ট্রোলারটা একটা নির্দিষ্ট ধাপে কাজ করছে বা ওইখানে একটা প্রোগ্রাম করা হয়েছে। তো এটাকে কমপ্লিটলি ডিজাইন করা এবং এটাকে সফটওয়্যার হার্ডওয়্যার ইন্টিগ্রেশন করা, এটাকে বলা হচ্ছে সিস্টেম অন চিপ। তারপর হচ্ছে 3D ট্রানজিস্টর, তারপর হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং, গ্রাফিন বেস ট্রানজিস্টর, কার্বন ন্যানোটিউব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যা কারণ হচ্ছে দিন দিন সিলিকনের পরিমাণ কমছে। ঠিক আছে, আমরা অনেকেই জানি এইসব আইসিতে সিলিকন ইউজ করা হয়, সিলিকন থেকে আইসি, ট্রানজিস্টর অর্থাৎ সেমিকন্ডাক্টর ডিভাইস তৈরি হয়। কিন্তু ইন ফিউচার সেমিকন্ডাক্টরের শর্টেজ ক্রিয়েট হবে, তখন আমরা ইউজ করবো হচ্ছে কার্বন ন্যানোটিউবের ইউজ হবে, অর্থাৎ যেগুলো হচ্ছে বায়োম্যাটেরিয়ালস, বায়োম্যাটেরিয়ালস দিয়ে এই ধরনের টেকনোলজি নিয়ে কাজ হবে। বর্তমানে রিসার্চ চলছে এবং এটা নিয়ে খুব সম্ভাবনা আছে। ইন ফিউচারে সিলিকন সেমিকন্ডাক্টর কমে যাবে এবং এই ক্ষেত্রে আমরা কার্বন ন্যানোটিউব, সলিড স্টেট ড্রাইভ এগুলো আমরা ইউজ করবো। ঠিক আছে, এরপরের ফিউচার কি, আগামীর ফিউচার এবং 2026-এর পরে কি আসতে চলেছে? এরপরের ফিউচার হচ্ছে কোয়ান্টাম ইলেকট্রনিক্স, নিউরোমরফিক কম্পিউটিং, কার্বন বেসড ইলেকট্রনিক্স। সো ইন ফিউচারে আমরা দেখতে পাবো ব্রেনের সাথে সব ইলেকট্রনিক্স ডিভাইস কানেক্টেড। আমরা যেমন এখন ফোনে কথা বলছি, হয়তোবা ইন ফিউচার আমাদের আর ফোন লাগবে না। So, আমাদের ব্রেনের মধ্যে একটা চিপ ইনস্টল করা হবে, প্রত্যেকের ব্রেনের মধ্যে সবাই যার যার চিন্তা ভাবনা, কমিউনিকেশন সব, অর্থাৎ আমাদের ডিস্টেন্সটা কমে যাবে।
ঠিক আছে? সো ওই নিউরোমরফিক কম্পিউটিং বলা হয় এটাকে। সো আমি একটা মাইক্রো ইলেকট্রনিক্সের একটা এরা দেখালাম যে একটা ভ্যাকুয়াম টিউব থেকে শুরু করে এখন আমরা নিউরোমরফিক লেভেলে আছি। অর্থাৎ এই জার্নিটাতে প্রায় ১০০ বছর লেগেছে আমরা যদি বলতে পারি ১৯০০ সাল থেকে শুরু করে। তাহলে আগামী ১০০ বছরে আরো কি অ্যাডভান্সমেন্ট হবে তার একটা ধারণা আমরা রাখতে পারি। ঠিক আছে? সো আমি এবার সরাসরি মাইক্রো ইলেকট্রনিক্সে চলে যাচ্ছি। রিস্ক আর সিসটা কি? রিস্ক মানে হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, বা এই টপিকগুলো একটু কমপ্লেক্স লাগতে পারে। আমি চেষ্টা করেছি একটু সিম্পল রাখার জন্য আজকের টপিকটাকে, যাতে সবাই বুঝতে পারো। ঠিক আছে? সো সিক্সটা হচ্ছে প্রসেসর যেটা হচ্ছে হার্ডওয়্যার বেস। ঠিক আছে? সো রিস্ক বেস প্রসেসর গুলো হচ্ছে সাধারণত ছোট ছোট টাস্ক কমপ্লিট করে, যেমন মুভ, এখানে একটা মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, এই ধরনের ছোট ছোট টাস্ক করে। আর সিস গুলো হচ্ছে হার্ডওয়্যার বেস। তো সাধারণত আমরা রিস্ক প্রসেসর গুলো ইউজ করি মাইক্রো কন্ট্রোলার আর কি, যেটা আর্ম বলা হয়, আর্ম বেস প্রসেসর গুলো। যেমন এখানে একটা অ্যাডিশন করেছে 3+6=9। সো এটা এই কাজটা করতে সে কতগুলো নিল স্টেপ, 1 2 3টে স্টেপ নিল। ঠিক আছে? আর এখানে একটা স্টেপ, একটা মাল্টিপল সাইকেল অনেকগুলো স্টেপের মধ্যে চলে আসলো। সো রিস্ক আর সিস্কের এই ধারণাটা আমরা এখান থেকে নিতে পারি। এখানে মূলত টাইমিংটা গুরুত্বপূর্ণ, যে কত মিলি সেকেন্ডের মধ্যে সে পারফর্মটা করছে, কাজটা কমপ্লিট করছে। ঠিক আছে? সো রিস্ক বেস প্রসেসরের মধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি মাইক্রো কন্ট্রোলারে। সো মাইক্রো কন্ট্রোলার যখন আমরা সিলেকশন করি, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই বোর্ডটার সাথে কি আপনারা পরিচিত আছেন সবাই? এই আরডিনো, আরডিনো বোর্ডের সাথে কেউ একজন রেসপন্স করবেন। সবার রাইট। সবার তো পরিচিত ব্যাপার কথা আর্ডিনো আমার সাথে। হ্যাঁ। সো ইউনিভার্সিটিতে আপনাদের ট্রিভিয়ান ইউনিভার্সিটিতে সাধারণত ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অধিকাংশই কিন্তু আর্ডিনো বেস প্রজেক্ট থাকে। আমরাও কিন্তু করে আসছিলাম। ঠিক আছে? সো এই ধরনের বোর্ডগুলো হয় সাধারণত 8 বিট প্রসেসর। এই যে এখানে আমরা দেখতেছি 8 বিট। ঠিক আছে? 8 and 16 নাওয়াডেজ ইটস আর 16 বিট প্রসেসর। সো 16 বিট প্রসেসরের পারফরম্যান্স কিছুটা কম, বাট আজকে আমি 32 বিট প্রসেসর নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে STM32। ঠিক আছে? সো এখানে আসার পর আমি যেটা দেখলাম, আমি বাংলাদেশে থাকতে দেখতাম যে 16 বিট প্রসেসর নিয়ে কাজ করছে। এর আগে ছিল 8 বিট, যেটা হচ্ছে পিক পিক মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে? সো এগুলোর কিছুটা লিমিটেশন থাকে। এগুলো চাইলেই কিন্তু আপনি হাই পারফরমেন্স টাস্কগুলো কাজ করতে পারেন না। ঠিক আছে? এখানে ফ্রান্সে আমি যেটা দেখেছি, এসটি মাইক্রোইলেকট্রনিক্স সাধারণত ফ্রান্স এবং সুইজারল্যান্ডের কোম্পানি। সো এখানে এটা তারা তৈরি করেছে, এখানে ইনোভেশন হয়েছে, এবং এসটির মেইন হাবটা কিন্তু ফ্রান্সে। সো এখানে দেখলাম স্কুল লেভেলে পর্যন্ত এসটির কার্যক্রম আছে, এবং তাদের ইউনিভার্সিটি লেভেলে তো আছেই। ইউনিভার্সিটি লেভেলেই তারা এই এসটি নিয়ে প্রজেক্ট করে। তো যেটা আমাদের দেশে চালু করা উচিত, আমার আমার মতে ইউনিভার্সিটি লেভেল থেকে প্রজেক্টগুলো করা উচিত এসটি মাইক্রোইলেকট্রনিক্স এর বোর্ডগুলো নিয়ে। ঠিক আছে? তো এর পারফরমেন্সটা কেমন আমরা যদি দেখি, ক্লক ফ্রিকোয়েন্সি ভালো, তারপর আপনার পাওয়ার কনজাম্পশনটা অনেক লো। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা যখন কোনো একটা মাইক্রো কন্ট্রোলার চুজ করব, কিসের উপর চুজ করব? ফিচার দেখবো, দাম দেখবো, এবং পারফরমেন্স দেখবো। এই তিনটা জিনিসের উপরে আমরা মাইক্রো কন্ট্রোলার চুজ করব। এখন আমরা দেখি মাইক্রো কন্ট্রোলার ভেন্ডরস কারা কারা। প্রথমেই সবার উপরে আছে এসটি মাইক্রো ইলেকট্রনিক্স, কারণ সারা বিশ্ব জুড়ে এদের বাজার। এবং এদের এখন বর্তমানে 64 বিট প্রসেসর এসছে মার্কেটে এসটি মাইক্রো ইলেকট্রনিক্সের। এরপর আছে হচ্ছে মাইক্রোচিপ। মাইক্রোচিপই খুবই নাম করা কোম্পানি। এরপর আছে হচ্ছে নেক্সট এনএক্সপি, তারপর টেক্সাস ইনস্ট্রুমেন্ট ইউএস এর একটা কোম্পানি। তারপর হচ্ছে অ্যাটমেল। অ্যাটমেল হচ্ছে এভিয়ার বেস মাইক্রোকন্ট্রোলার তৈরি করে, যেটা আর্ডিনোর। তারপর ডিজি, রেনেসাস, অ্যানালগ ডিভাইস, ইন্টেল, সিলিকন ল্যাব, জিলক, এএমডি। তারপরে হচ্ছে ব্রডকম, কোয়ালকম, জিলিংস, আলতেরা, ইনফিনিয়ন, মেক্সিম। এই সব কোম্পানিগুলো হচ্ছে মাইক্রোকন্ট্রোলার এর ভেন্ডর। ঠিক আছে? সো আমরা আজকে আলোচনা করব শুধুমাত্র এসটি নিয়ে। সো এখানে আমি দেখিয়েছি এই স্লাইডটাতে এসটির একটা বোর্ডের পারফরমেন্স অন্যান্য বোর্ডের তুলনায় কতটা এফিশিয়েন্ট। সো এখানে আমি একটা সাধারণ ফ্লোট A10 2 দিয়ে একটা 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 জাস্ট ক্যালকুলেশন করেছি। ঠিক আছে? এখানে একটা ফ্লোট নিয়েছি। সো এই পারফরমেন্সটা, এই ক্যালকুলেশনটা করতে তার সময় লেগেছে হচ্ছে 1.067 সেকেন্ড। ঠিক আছে? এটা হচ্ছে এই বোর্ডটাতে STM32F407VG 168 মেগাহার্টস এর একটা বোর্ড। ঠিক আছে? এই বোর্ডটা আমার হাতে আছে। এই যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে এখানে আমরা বোর্ড দিয়ে সাধারণত সবকিছু বিচার করছি না, বোর্ডের ভিতরে এই যে একদম ভিতরে যে চিপটা আছে ওটা নিয়ে কথা বলছি, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো বোর্ডের অনেক ফিচার থাকতে পারে, বাইরের দিকে পেরিফেরাল থাকতে পারে, বাট মেইন জিনিসটা হচ্ছে সেই ভিতরের মাইক্রোচিপটা। সো এখানে এই মাইক্রোচিপটা আছে, এটা দিয়ে আমি পারফরমেন্সটা করেছি। এখানে আমি দেখেছি এটার সময় লেগেছে হচ্ছে
231টা সাইকেল কমপ্লিট করেছে 1.3 মাইক্রোসেকেন্ডে এই A10 2F টা। আর এই A10 2F এটা 401টা সাইকেল কমপ্লিট করেছে 2.4 মাইক্রোসেকেন্ডে। তারপর এক্সপোনেনশিয়াল ফাংশন করেছিলাম 1.1 মাইক্রোসেকেন্ড লেগেছে, আর এখানে 1.8 মাইক্রোসেকেন্ড লেগেছে। এবার এর সাথে অন্যান্যগুলোর তুলনা করলাম, STM32F407 এর সাথে তুলনা করলাম। আরেকটা এটার প্রাইসটা দেখলাম, এটা হচ্ছে 13 ইউরো বর্তমানে এখানে, আর এটা হচ্ছে 2.5 ইউরো। এটা হচ্ছে একটু লো কস্ট। এর সাথে আরো তুলনা করলাম হচ্ছে অ্যাটমেগা 328, যেটা হচ্ছে আর্ডিনো বোর্ডের যে অ্যাভিয়ার মাইক্রো কন্ট্রোলার, যেটা ঠিক আছে। আবার এর সাথে তুলনা করলাম, মানে এই তুলনা কম্পারিজনের মধ্যে আমরা হচ্ছে পিক পিক মাইক্রো কন্ট্রোলার, তোমরা হয়তো অনেকেই জানো যে পিক 18F4, এটা অনেক পুরাতন মাইক্রো কন্ট্রোলার, 8 বিট মাইক্রো কন্ট্রোলার। সো এর সাথে তুলনা করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি কম্পারিজন ট্যাবলে এখানে সাইকেলটা অনেক লেন্দি, এবং 746 মাইক্রোসেকেন্ড লেগেছে একটা টাস্ক কমপ্লিট করতে। তারপর এটা হচ্ছে 190 মাইক্রোসেকেন্ড লেগেছে। তো দেখতে পাচ্ছি সব থেকে এফিসিয়েন্ট হচ্ছে এসটিএম এর বোর্ডটা। বুঝতে পারছি। তো আমরা যখন এসটিএম বোর্ড নিয়ে কাজ করব, এর এফিসিয়েন্সিটা একটা আলাদা লেভেলে চলে যাবে। তো এই কারণে এই কম্পারিজনটা দেখানো। এবার আমরা দেখি আর্ম প্রসেসর গুলার ফ্যামিলি গুলা কেমন। যেমন এখানে হচ্ছে ক্লাসিক আর্ম প্রসেসর। মানে এসটিএম বোর্ডটা কিন্তু আর্ম বলা হচ্ছে, আর্ম হচ্ছে একটা কোম্পানি বা ভেন্ডর। সো এরা হচ্ছে কি এই ডিজাইনটা তৈরি করেছে, যে ভিতরে যে আর্কিটেকচার, মূলত ধরো তোমরা কোনো একটা কিছু পেটেন্ট করেছো বা কোনো একটা ডিজাইন করেছো, তোমার পেটেন্ট ইউজ করে আরেকজন কোনো একটা প্রজেক্ট বানালো, সো তোমাকে একটা পেটেন্ট শিট দিল, ঠিক আছে। সো আর্মের এই ডিজাইনটা বা আর্কিটেকচার ফলো করে, যেমন STM32, তারপর মাইক্রোচিপ, এরা হচ্ছে কি আইসি তৈরি করে বা মাইক্রো কন্ট্রোলার তৈরি করে, ঠিক আছে। সো এখান থেকে আমরা ধারণা পেতে পারি আর্ম কর্টেক্স M3 M4। সাধারণত আমরা যে বোর্ডটা ইউজ করবো সেটা হচ্ছে M4 বেস প্রসেসর, ঠিক আছে। আজকের ক্লাসে আমি কিছুটা প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করবো, আমার হাতে কিছু বোর্ড আছে, আমি দেখানোর চেষ্টা করবো যতটুকু পারা যায়, ঠিক আছে। সো আর্ম বেসড প্রসেসর গুলার কি থাকে মূলত, মানে কি নিয়ে আমরা কাজ করি, একজন ইঞ্জিনিয়ার বা একজন মাইক্রো, এটাকে আমরা বলি এমবেডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যদিও এটা সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ইন্টিগ্রেশন, অর্থাৎ যারা আছে ইসিই, ট্রিপলি বা মেকানিক্যাল এসব ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে, তো তারা দেখা যায় কি এমবেডেড সিস্টেমে কাজ করে, এমবেডেড সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে, অর্থাৎ হচ্ছে কি বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করে। সফটওয়্যারের মূলনীতি হচ্ছে রেজিস্টার লেভেল প্রোগ্রামিং, অর্থাৎ একটা বোর্ডের বিভিন্ন রেজিস্টার থাকে। তো আমরা যে বোর্ডটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আজকে STM32F4 এই বোর্ডটা, ঠিক আছে। সো এই বোর্ডটাতে আমরা এখানে রেজিস্টার আছে টোটাল 16টা, ঠিক আছে। R0 to R16, R01 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 অ্যান্ড PSR। সো এগুলো হচ্ছে, এদের নাম হচ্ছে রেজিস্টার, এদেরকে বলা হচ্ছে লো রেজিস্টার, আর এরা হচ্ছে হাই রেজিস্টার, ঠিক আছে। সো রেজিস্টার মানে কি? রেজিস্টার মানে হচ্ছে স্পেস, যেখানে আমরা হচ্ছে ডাটা রাখছি, ঠিক আছে। কোনো একটা আমি ডাটা নিলাম, সাপোজ আমি একটা মাল্টিপ্লিকেশন করব 2 into 2। সো আমি R0-তে 2 রাখলাম, R1-এ 2 রাখলাম, 2 into 2। এটা আমি আউটপুট দিব হচ্ছে আরেকটা PSR রেজিস্টার, প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টার, মানে স্ট্যাটাস বর্তমানে কি আছে, তখন এটা রিড করে আমাকে আউটপুট দিবে। বুঝা গেছে বিষয়টা? সো রেজিস্টার মূলত আমাদেরকে কন্ট্রোল করতে হবে যখন আমরা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করব। আমরা সাধারণত আর্ডিনোতে যারা প্রোগ্রাম করেছি হাই অ্যান্ড লো দিয়ে ডিক্লেয়ার করেছি, পিন নাম্বার 2 হাই, পিন নাম্বার 4 লো। কিন্তু ব্যাক এন্ডে কি কাজ হচ্ছে ওটা আমরা অনেকে জানি না, ঠিক আছে। ব্যাক এন্ডে মূলত রেজিস্টার লেভেল প্রোগ্রামিং হচ্ছে। তো আমাদেরকে রেজিস্টারে কি কাজ হচ্ছে ওটা জানা উচিত। আর এখানে যে প্রসেসটা ফলো করে সেটাকে বলা হচ্ছে লোড স্টোর আর্কিটেকচার। মানে প্রথমে ডেটা লোড হয়, তারপর স্টোর হয়, এবং দেন ডেটাটা তারা আউটপুট হিসেবে দেখায়, ঠিক আছে। সো আমি আর বিস্তারিত বলছি না, এখানে একটা বোর্ড দেখাচ্ছি। এটা হচ্ছে STM32 নিয়ে কাজ শুরু করা একদম বিগিনার লেভেলের বোর্ড। আর্ডিনো নিয়ে যারা কাজ করেছো তাদের হয়তোবা অনেকের এই ধরনের একটা বোর্ডের সাথে পরিচিতি আছে। এই বোর্ডটাতে তোমরা দেখতে পাবে এখানে একটা বোর্ড আছে, যে আর্ম বেস প্রসেসর, এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, আর এটা হচ্ছে ডিবাগার, এটাকে বলা হচ্ছে ডিবাগার। সো যদি তোমরা STM32 নিয়ে কাজ শুরু করো, প্রথমে হচ্ছে কি যে প্রবলেমটা ফেস করবে, যেমন আমার হাতে এখন 3টা বোর্ড আছে, আমি 3টা বোর্ডই দেখাবো আজকে। যে এখানে একটা আহ, দেখা যাচ্ছে, কেউ একজন রেসপন্স করবা। হ্যালো। আচ্ছা, আমি তাহলে এই বোর্ডটা সম্পর্কে বলি। এটা হচ্ছে STM32F401, আর এটা হচ্ছে STM32F4, মানে এটা হচ্ছে একটু লো রেজলিউশন বা লো টাইপ মাইক্রো কন্ট্রোলার। আর এটাও 3 ধরনের মাইক্রো কন্ট্রোলার নিয়েছি, আর সাথে নিয়েছি এটাকে বলা হচ্ছে ST-Link, অর্থাৎ কোড আপলোড করার জন্য আমরা এটা ইউজ করি, ঠিক আছে। এটা এখানে কানেক্ট করতে হয়, এরপর কোড আপলোড করতে হয়।
কিন্তু সরাসরি কোড আপলোড করার অপশন আছে এখানে। এখানে আপনারা সরাসরি যদি এখানে ইউএসবি কেবল কানেক্ট করেন তাহলে কোড আপলোড করার অপশন আছে। সো এই বোর্ডটাতে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে PC0, PC1, PC2, এগুলো হচ্ছে অ্যানালগ পোর্ট, ডিজিটাল পোর্ট। এই পোর্টগুলোতে আমরা পিন ডিক্লেয়ার করি, ঠিক আছে? পিন ডিক্লেয়ার করে আমরা ফাংশনগুলো করি। এখান থেকে সাপোজ একটা এলইডি কানেক্ট করলাম, একটা বাটন কানেক্ট করলাম, বা একটা মোটর কানেক্ট করলাম, একটা স্টেপার মোটর কানেক্ট করলাম। কানেক্ট করে আমরা বিভিন্ন টাস্কগুলো কমপ্লিট করতে পারলাম, ঠিক আছে? সো এখানে হাল লেভেল প্রোগ্রামিং খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা যে নর্মাল প্রসিডিউরে প্রোগ্রাম করি ওটা সি প্রোগ্রাম, বাট এখানে হচ্ছে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার। হাল মানে হচ্ছে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার বেস প্রোগ্রামিং। সো এটা একটু ডিফারেন্ট নর্মাল অ্যাজ ইউজুয়াল প্রোগ্রামিং থেকে, বাট ইন্ডাস্ট্রিতে এটা ইউজ হয়, ঠিক আছে? অধিকাংশ ইন্ডাস্ট্রিতে যেখানে STM32 ইউজ হয়, এবং আপনারা বাসা বাড়িতে যে সকল ডিভাইস ইউজ করেন যেমন এই ওয়াশিং মেশিন, তারপর মাইক্রোওয়েভ ওভেন, অধিকাংশ ডিভাইসে STM32 চিপ থাকে, এবং ওই চিপের মধ্যে যে কোডটা থাকে ওটা হচ্ছে এই হাল বেস প্রোগ্রামিং, ঠিক আছে? এবার আমরা দেখি টুল চেন ইনস্টলেশন, অর্থাৎ আমরা এই STM32 কিভাবে ইনস্টল করব। সো বিগিনার হিসেবে আপনাদের জন্য প্রথমেই ইনস্টল করতে হবে যে STM32 কিউব প্রোগ্রামার এই সফটওয়্যারটা। STM32 কিউব প্রোগ্রামার লিখে সার্চ দিলে এটা পেয়ে যাবেন, অথবা লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর লাগবে হচ্ছে STM32 কিউব আইডি। এছাড়া STM32 কিউব MX-টাও ইনস্টল করতে পারেন, ঠিক আছে? বাট কিউব প্রোগ্রামার দিয়ে আমরা কোড আপলোড দিব, আর কিউব আইডি দিয়ে কি করব, আমরা কোডটাকে লিখবো, ঠিক আছে? সো এই পর্যায়ে আমি এখন আমার পিসি থেকে আমি এই সফটওয়্যারটা আমি একটু দেখাবো যাতে সবার একটু বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে STM32 কিউব প্রোগ্রামার এই সফটওয়্যারটা আমি ওপেন করলাম, ঠিক আছে? তো এই সফটওয়্যারটাতে ইনস্টল করা আশা করি সবার পক্ষে ইজি, এটা কোনো ব্যাপার না। সো এরপরে আমি আমার এই যে বোর্ডটা আমি দেখিয়েছিলাম, এই যে বোর্ডটা, একটা সিঙ্গেল বোর্ড STM32 বোর্ডটা আমি কানেক্ট করবো আমার কম্পিউটারের সাথে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বোর্ডটা কানেক্ট হয়েছে। সো এখানে আমি কানেক্ট এই বাটনটা প্রেস করব, ঠিক আছে? সো এখানে দেখা যাচ্ছে কানেক্ট হয়েছে। সো দেখা যাচ্ছে এখানে আমরা বোর্ডের নাম দেখতে পাচ্ছি STM32F101। তো এটা হচ্ছে বোর্ডের নাম, এটার হচ্ছে ডিভাইস আইডি, কর্টেক্স M3 প্রসেসর, এই যে একটু আগে বললাম কর্টেক্স প্রসেসর M3, M3 বেস প্রসেসর, আর সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। তো এটা একটা বোর্ড দেখলাম, এখন আমি আরেকটা বোর্ড দেখব। এখন আমি আরেকটা বোর্ড কানেক্ট করলাম আমার ল্যাপটপের সাথে, কানেক্ট দিলাম। এই যে এখন আরেকটা বোর্ড দেখাচ্ছে STM32F4। তাহলে এটা আরেকটা সিরিজের, এটা কর্টেক্স M4। সো এক একটা বোর্ডের পারফরমেন্স এক এক রকম, সেই অনুযায়ী এই বোর্ডগুলো ডিজাইন করা, এবং একটা থেকে আরেকটার এফিসিয়েন্সি ভালো, ঠিক আছে? তো এখানে আপনারা জাস্ট কোডটা লোড করবেন, ওপেন ফাইল দিয়ে যে কোডটা লিখবেন ওটা আপলোড করলেই হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে STM32 কিউব MX। কিউব MX মানে হচ্ছে এই সফটওয়্যারটা। সো এখান থেকে আপনারা যে বোর্ডটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, বা এসটিএম এর যেই মাইক্রোচিপ নিয়ে কাজ করতে যাচ্ছেন, ওই বোর্ডটা আগে প্রথমে খুঁজবেন, ভেন্ডরটা খুঁজবেন, অর্থাৎ আপনার পিন ডিজাইন মানে কিভাবে কি ফাংশন গুলো করবেন, এই কাজ কিন্তু এখানেই অটোমেটিকলি করা যায়। অর্থাৎ আপনি প্রথমে ডিফাইন করবেন, তারপরে আপলোড টু দ্য কোডস। যেমন আমি এখান থেকে একটা MCU সিলেক্ট করলাম, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার। সো আমি এখান থেকে একটা মাইক্রো কন্ট্রোলার সিলেক্ট করবো প্রথমে। তো এখানে অনেকগুলো লিস্ট চলে আসবে, বিশাল একটা লিস্ট চলে আসবে। তো আমি এখান থেকে আমার STM32F4 এর বোর্ডটা নিলাম, STM32F4 বা F7 যে কোনো একটা নিলাম, যাতে বোঝার সুবিধার জন্য আমি F4 নিলাম। এখান থেকে F4 নিলাম, F4 নিয়ে এটা ওপেন করলাম। তো ওপেন করে আমাদের এভাবে একটা উইন্ডো ওপেন হবে, একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট হবে। ওখান থেকে এখানে আমরা একেবারে মাইক্রো কন্ট্রোলার লেভেলে বুঝে বুঝে কাজটা করতে পারবো, মানে হচ্ছে না দেখে করা না, জিনিসটা হচ্ছে কোন পিনটা কি কাজ করতেছে এটা দেখে দেখে কাজ করতে পারবো। তো এখানে পিন আউট দেখাচ্ছে টোটাল। এই বোর্ডটা না, আমরা আরেকটা বোর্ড নেই।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিনগুলো দেখাচ্ছে যে এই যে প্রত্যেকটা পিন কি হিসাবে ডিফাইন করে। সাপোজ আমি এখানে পিনগুলো ডিফাইন করছি, এটা একটা মাইক্রোচিপ, এই যে এটা একটা মাইক্রোচিপ। সো এখানে প্রত্যেকটা পিন কি হিসাবে ডিফাইন করতে চান, এখান থেকে ডিক্লেয়ার করে যদি কোড আপলোড দেন তাহলে আপনার কোডটা অটোমেটিক কাজ করা শুরু করবে। ঠিক আছে, এখানে অ্যানালগ পোর্ট আছে, টাইমার আছে, কানেক্টিভিটি আছে, সিকিউরিটি আছে, কম্পিউটিং সিস্টেম আছে, মিডলওয়্যার আছে। ঠিক আছে, তো আমি চেষ্টা করি আরেকটা বোর্ড নেওয়ার, যেটা হচ্ছে বুঝতে আর একটু ইজি হয়, যেমন STM32। এই বোর্ডটা নিচ্ছি, যেটা আমরা আমাদের আজকের স্লাইডে দেখেছিলাম, এই যে এই ধরনের একটা বোর্ড। তো এই বোর্ডটাতে স্পেসিফিক্যালি দেখা যাচ্ছে আপনার কয়টা পিন আছে, 64টা পিন আছে টোটাল। তো 64টা পিন আছে, এখানে পিনের নামও লিখা আছে সরাসরি, এখানে পিনটা কি কি ফাংশন কাজ করে এই যে এখানে দেখা যাচ্ছে রিসেট স্টেট, তারপর জিপিআইও ইনপুট। সাপোজ আমি এই পিনটাকে ইউজ করতে যাচ্ছি জিপিআই ইনপুট হিসাবে, সো এটা ডিক্লেয়ার করলাম, এটা এখন ইনপুট হিসাবে ইউজ হবে। তারপর 12 নাম্বারটাকে আমি ডিক্লেয়ার করতে যাচ্ছি আউটপুট হিসাবে, সো এটা আউটপুট ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, তারপরে অ্যানালগ ইনপুট, এটাকে আমি অ্যানালগ হিসেবে ডিক্লেয়ার করতে চাচ্ছি, এই যে জিপিআইও অ্যানালগ, অ্যানালগ হিসেবে ডিক্লেয়ার। সেভাবে যখন গ্রিন কালার হবে তখন তার মানে এটা হচ্ছে আমি ডিক্লেয়ার করলাম প্রপারলি। এভাবে যা যা আমি ডিজাইন করব সেই অনুযায়ী কাজ করে এখান থেকে আমি কি করব, আপলোড বা জেনারেট কোড দিব। ঠিক আছে, এখান থেকে জেনারেট কোড দিলে একটা কোড জেনারেট হবে এবং আমরা আইডিতে ওটা রান করতে পারবো। সো এটা গেল একটা বেসিক ইন্ট্রোডাকশন STM32 নিয়ে। ঠিক আছে, আমরা আবার স্লাইডে চলে যাচ্ছি। সো এরপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন STM32 তে কিভাবে ইনস্টল করবেন তার একটা বেসিক আইডিয়া দেওয়া হয়েছে। কিভাবে এই যে ধরনের একটা আইডি আসবে, আইডি থেকে আপনারা কোডগুলো লিখতে পারবেন। এই যে আমি যেটা বললাম এতক্ষণ, এখানে প্রত্যেকটা পিন ডিফাইন করতে হবে, পিন ডিফাইন করে করে এটা অসিলেটর। সবসময় কিন্তু এখানে অসিলেটর অন করতে হয় প্রথমে। অসিলেটর মানে হচ্ছে টাইমার। ঠিক আছে, একটা মাইক্রো কন্ট্রোলার রান করতে হলে ওখানে একটা টাইমার অ্যাড করতে হয়। সো এখানে ক্রিস্টাল অসিলেটর বলে যেটাকে আর কি, ক্রিস্টাল বা টাইমার। ঠিক আছে, সো এখানে এটা অ্যাড হয়, অ্যাড হওয়ার পরে এটা ফাংশন করা শুরু করে। তো এটা হচ্ছে মূলত ডিজাইন, মানে আপনারা অনেকে হচ্ছে আইসি না জেনে, আইসির কাজ কি ওটা ভালো মতো না বুঝে কোন পিনটা কিভাবে, এটা হচ্ছে একেবারে হাতে ধরে কাজগুলো শেখা যায় এই STM32 থেকে। সো এটা মোটামুটি স্টুডেন্ট ফ্রেন্ডলি। তো এরপর পরের ধাপগুলো কি কি, তো আমি তো জাস্ট ডিফাইন করাটা দেখালাম। ডিফাইন করার পরে আপনাকে কাজ করতে হবে ক্লক কনফিগারেশনে, কারণ একটা মাইক্রো কন্ট্রোলার সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ক্লক, মানে টাইম টাইম। ঠিক আছে, তো এখানে দুই ধরনের টাইমার থাকে, RCC টাইমার, RLL টাইমার, দুই ধরনের টাইমার থাকে। সাধারণত RCC টাইমার আমরা ইউজ করি। তো এখান থেকে কনফিগার করতে হয় যে কত ফ্রিকোয়েন্সি আপনি চাচ্ছেন আউটপুটে। তো সাপোজ আপনি এটাকে ডিভাইড বাই 16, প্রি স্কেল বলে আর কি, ডিভাইড বাই 16 ডিভাইড বাই 24 দিয়ে এটা অ্যাডজাস্ট করে, LSE বলা হয়, লো স্টেট রেজলিউশন। তো এখানে আউটপুটে কত চাচ্ছেন ওই ধরনের ডিজাইন করতে পারেন। মানে আপনার ধরেন এখানে 84 মেগাহার্স ক্লক পাচ্ছেন আউটপুটে। সো আরো কিছুটা সিমুলেশন করে দেখলেন যে 120 মেগাহার্স এর পাচ্ছেন। তো সিমুলেশন অনুযায়ী যেটা বেস্ট রেজাল্ট আসবে, অর্থাৎ আপনি কোন ধরনের আউটপুট চাচ্ছেন ওটার উপরে এই ডিজাইনটা হয় আর কি। এরপর হচ্ছে এখানে সেভ করবেন, তারপর সেভ করার পরে কোডটা রান হবে আর কি, যেটা হচ্ছে কোড। তো এখান থেকে যখন এক্সপোর্ট দিবেন, এক্সপোর্ট দেওয়ার পরে এই STM32 QID তে এই ধরনের একটা কোড আসবে। তো কোডের এখানে মাঝখানে মাঝখানে আপনার লাইনগুলো এডিট করতে পারবেন, যে এত নাম্বার পিনে এত এটা হাই হবে, এটা লো হবে, বা এটা এই ধরনের কাজগুলো এই যে এখানে বলে দিয়েছি আমি, ইউজ কোড উইদিন বিগিন, এই ধরনের লাইন থাকবে, এই লাইনের মাঝখানে এগুলো এডিট করবেন। তারপর হচ্ছে বিল্ড, বিল্ড দিতে হবে, যে এখানে বিল্ড অপশন আছে, এই যে বাইনারি ফাইল ক্রিয়েট হয়েছে। এই কোড থেকে যখন আপনি বিল্ড প্রেস করবেন, বিল্ড প্রেস করার পরে এই বাইনারি ফাইলগুলো ক্রিয়েট হবে। বাইনারি ফাইলগুলো হচ্ছে আপনি বোর্ডের মধ্যে আপলোড করবেন ওই প্রোগ্রামার দিয়ে, STM32 কিউব প্রোগ্রামার, যেটা আমি একটু আগে দেখিয়েছি। ঠিক আছে, তো তখনই আপনার সাপোজ আপনি একটা এলইডি রান করতে যাচ্ছেন, আমি একটা এক্সাম্পল দিব আজকে। এই যে এখানে এই যে কানেক্ট করলাম STM32F4, এটা শো করছে। সো উই হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড আওয়ার ফার্স্ট প্রোগ্রাম অন দ্য বোর্ড। তো এখানে আমরা বুঝতে পারছি যে কিভাবে জিনিসটা আসলে কাজ করে। তো বিগিনার হিসাবে আপনাদের মেইনলি জানা হচ্ছে কিভাবে ইনস্টল করবেন, কিভাবে একটা বোর্ডে একটা প্রোগ্রাম রান করবেন, এই এই কাজটা। সো আমরা এখন একটা কোড দেখছি, এখানে হচ্ছে main.c, এখানে একটা গ্রিন লাইট আমরা এখানে জ্বালাবো। আমি এই স্লাইডটা দিয়ে দিব, আপনারা চাইলে নিজেরা প্র্যাকটিস করতে পারেন। এই বোর্ডটা খুবই লো কস্ট, এটা সম্ভবত STM32F1 যেটা, এটা সাধারণত 300-400 টাকার মতো দাম। ঠিক আছে, তো এর মধ্যে আপনারা বোর্ডটা কিনে প্র্যাকটিস করতে পারেন। তো এখানে আপনারা হাল পেস্ট যে কোডটা এটা দেখছেন, এখানে আমরা জিপিআই ইনস্ট্রাকশন দিয়েছি, দিয়ে এই যে এখানে আমরা ইউজার দিয়েছি
এটা হচ্ছে ইউআর্ট বা ইউসার্ট বলা হয়, ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস সিরিয়াল ট্রান্সমিশন। তো এরপরে হচ্ছে এখানে আমরা পিন ডিফাইন করেছি PA10, অর্থাৎ 10 নাম্বার। এখানে PA10 এখানে আমরা ডিক্লেয়ার করেছি। তারপরে আউটপুট ডিক্লেয়ার করেছি কনফিগারেশনে, এই যে এখানে আউটপুটটা ডিক্লেয়ার করেছি। এখানে আমরা এখানে একটা বাটন অ্যাড করব। তো এই যে এখানে একটা বাটন অ্যাড করেছি, PA10 এর মধ্যে একটা এলইডি অ্যাড করেছি, আর এখানে একটা এই রেজিস্টার দিয়েছি। সো এখানে আমরা মূলত একটা ছোটখাটো একটা প্রজেক্ট করছি যে PA10 নাম্বার পিনে একটা এলইডি জ্বালাবো, ঠিক আছে। সো এলইডিটা জ্বালানোর জন্য আমরা এই কোডটা লিখবো, while 1, যখন কন্ডিশন 1 হবে, অর্থাৎ বাটন প্রেস হবে, বাটন প্রেস হওয়া মানে 1 হওয়া, দেন ইফ হাল জিপিআইও রিড পিন, মানে যেটা পিনটা যদি রিড করে জিপিআই স্টেটটা হাই হবে, এবং পরের স্টেটটা আদারওয়াইজ লো হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে হার্ডওয়্যার বেসড অ্যাবস্ট্রাকশন লেয়ার বা হাল বলা হয় আর কি। এটার সাথে একটু ডিফারেন্স, যেমন আমরা আর্ডিনোতে লিখি হচ্ছে ডিজিটাল রাইট, ডিজিটাল অ্যানালগ রাইট এভাবে লিখি, বাট হালের মধ্যে আপনাকে লিখতে হবে হাল জিপিআইও রিড পিন, হাল রাইট পিন, এটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। আর বাকি সব কিন্তু সি প্রোগ্রামিং এর মতো। এই যে হোয়াইল দেখছেন, এটা কিন্তু সি লেভেল কোডিং, ঠিক আছে। তো এরপর কি হবে, এই যে এখানে বাতিটা জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে, এটা একটা পারফর্ম সিম্পল প্রোগ্রাম আর কি। এবার আসি পালস উইথ মডুলেশন, অর্থাৎ পিডাব্লিউএম। পিডাব্লিউএম জিনিসটা আসলে কি? এই যে আমরা একটু আগে একটা বাতি জ্বালালাম বা একটা এলইডি জ্বালালাম, এটা একটা ডিউটি সাইকেল আছে, যে কত পালসে আমরা এটা পারফর্ম করছি। 50% ডিউটি সাইকেল, 75% ডিউটি সাইকেল, 25% ডিউটি সাইকেল, অর্থাৎ যে পালসটা আমরা দিচ্ছি ওটার ডিউটি সাইকেলটা কত। সো এটার উপর ডিপেন্ড করছে আপনার স্টেপার মোটর রান করা, সার্ভো মোটর রান করা, এলইডির ইন্টেন্সিটি কত, এই সব কিছু ডিপেন্ড করে হচ্ছে পিডাব্লিউএম এর উপর, বুঝে গেছে। সো পিডাব্লিউএম ডিজিটাল ইলেকট্রনিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো এটাও আপনি ছোটখাটো একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। এই যে 20 মিলি সেকেন্ড, 30 মিলি সেকেন্ড, অর্থাৎ টাইমিংটা, যেখানে ডিলে টাইমিং, একটা ডিলে দিলে ওই পালসের এই যে এই অফ অফ স্টেটটা বাড়ে কমে, বাড়ে কমে, বুঝে গেছেন। এই অনুযায়ী আপনি পালস উইথ মডুলেশন ডিজাইন করতে পারেন। এরপর পালস উইড মডুলেশন দিয়ে আপনি সার্ভো মোটরও কন্ট্রোল করতে পারেন। সার্ভো মোটরের মধ্যে এভাবে ডিলেটা বাড়িয়ে কমিয়ে সার্ভোটাকে রান করতে পারেন, ঠিক আছে। সো এটাও ডিউটি সাইকেলের উপর ডিপেন্ড করে। এবার আসি ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। সাপোজ আপনি কোনো একটা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করতে চাচ্ছেন, আপনার ডিজিটাল সিগন্যালগুলো 10101 হিসাবে থাকে, কিন্তু আপনার অ্যানালগ সিগন্যালটা থাকে হচ্ছে ভ্যারিয়েবল হিসেবে, যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল হিসেবে, ঠিক আছে, এরকম অ্যানালগ হিসেবে থাকে। সো এখানে কনভার্ট করার জন্য কিন্তু আপনার পিডাব্লিউএম এর প্রয়োজন আছে। সো এখানে আপনার পিডাব্লিউএমটাকে ইউজ করবেন এবং ওই অনুযায়ী তারা অফসেট ভ্যালু ক্রিয়েট করবে, ঠিক আছে। অফসেট ভ্যালু হিসেবে রেফারেন্স ক্রিয়েট করে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করার অপশন আছে। এবার চলে যাব আমি এফপিজিএ তে। আমি প্রথম স্লাইডটা রেখেছি মাইক্রো কন্ট্রোলার উপর। মাইক্রো কন্ট্রোলার যেহেতু শেষ হয়েছে, এরপরের অ্যাডভান্স লেভেল হচ্ছে এফপিজিএ। তো এফপিজিএ আসলে কি? এফপিজিএ মানে হচ্ছে ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে, অর্থাৎ আপনি ফিল্ড স্টেটে এই ডিভাইসটাকে আপনি কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনি এখন একটা মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম করেছেন, বা একটু আগে যেটা আমরা দেখেছি একটা বোর্ড, ছোট একটা বোর্ড রান করছেন, এখানে একবার কোড আপলোড করে দেওয়ার পরে যখন আপনি এটা ডিভাইসের মধ্যে এটা ইনস্টল করে দিবেন, পরবর্তীতে আবার হয়তো বা কোড আপলোড দিতে হলে আপনাকে কোম্পানির কাছে যেতে হবে বা যিনি কোডটা লিখেছেন তার কাছে যেতে হবে। কিন্তু এফপিজিএটা হচ্ছে এমন যে আপনি মাল্টিপল টাইম হার্ডওয়্যারকে চেঞ্জ করতে পারবেন। ওখানে লক্ষ লক্ষ ফ্লিপ ফ্লপ আছে, লক্ষ লক্ষ গেটস আছে। সো ইচ্ছা মতো আপনি সাজাইতে পারবেন, আপনাকে বারবার হার্ডওয়্যার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। সো এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং। সো অ্যাজ ইফ ইউ ক্যান কনফিগার টু বিকাম ইউর ওন ডিজিটাল সার্কিট। সো ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন। সো এখানে এফপিজিএ এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হার্ডওয়্যার, ঠিক আছে। যেমন ধরেন আমি এখানে এফপিজিএ এবং মাইক্রোকন্ট্রোলারের মধ্যে একটা পার্থক্য দেখিয়েছি। মাইক্রোকন্ট্রোলারে তো সিকোয়েন্সিয়ালি রান করে, অর্থাৎ একটা প্রোগ্রাম তারপর একটা প্রোগ্রাম তারপর একটা প্রোগ্রাম সিকোয়েন্সিয়ালি রান হয়। কিন্তু এফপিজিএ তে প্যারালালি রান হয়, একসাথে অনেকগুলো টাস্ক কাজ করে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, মাইক্রোকন্ট্রোলারে একজন শেফ ফলোইং এর রেসিপি স্টেপ বাই স্টেপ, প্রথমে আদা দিতে হবে, তারপর রসুন দিতে হবে, তারপর মাংস দিতে হবে, একটার পর একটা স্টেপ সে ফলো করতেছে মাইক্রো কন্ট্রোলারে। আর এফপিজি তে কি করতেছে, অনেকগুলা কুক, অনেকগুলা শেফ একসাথে রান্না করতেছে, বুঝতে পারছি বিষয়টা। সো এখানে প্যারালালি কাজ হচ্ছে আর মাইক্রো কন্ট্রোলারে সিকোয়েন্সিয়ালি কাজ হচ্ছে। সো এটার পারফরমেন্স অনেক গুণ বেশি মাইক্রো কন্ট্রোলার থেকে। সো আমরা এফপিজি মূলত কোথায় ইউজ করব? মাইক্রো কন্ট্রোলার তো আমরা বুঝলাম, যখন আমরা মাইক্রো কন্ট্রোলার ছোটখাটো কোনো একটা প্রজেক্ট বা ছোটখাটো একটা এলইডি জ্বালাইতে হচ্ছে, একটা মোটর রান করতে হচ্ছে, বা সিম্পল কোনো টাস্ক, যেমন একটা ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, এখানে টাইমার আছে, টাইম অনুযায়ী সে হিটারটাকে অন করবে, তারপর আবার টাইমার অফ
ডিভাইস অফ। ছোট টাস্কে আমরা মাইক্রোকন্ট্রোলার ইউজ করতে পারি, কিন্তু যখন আমরা হাই প্রসেসিং বেজ ইমেজ প্রসেসিং, ভিডিও প্রসেসিং, হাই স্পিড ডাটা নিয়ে কাজ করতে হবে, সফটওয়্যার ডিফারেন্ট রেডিও নিয়ে কাজ করতে হবে, মোটর কন্ট্রোল প্রিসাইজ কন্ট্রোলিং থাকবে, এবং রিয়েল টাইম ডেটা থাকবে, হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন থাকবে, এই ধরনের কাজে আমরা কি ইউজ করব? এফপিজি ইউজ করব। এখন আমরা দেখি এফপিজি এর ভেন্ডর কারা 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 এফপিজি এ দিয়ে থাকে, জেনারেট করে বা তৈরি করে। প্রথমে হচ্ছে এএমডি। এর আগে ছিল হচ্ছে জিলিংস। জিলিংস ছিল ওয়ান অফ দ্য টপ মোস্ট ভেন্ডর ইন এফপিজিএ। বর্তমানে তারা এএমডি এএমডি এদেরকে কিনে নিয়েছে। এরপরে হচ্ছে আদার আছে, যেমন ধরেন আলটেরা আছে। আলটেরার বেশ কিছু বোর্ড আছে, এগুলো দেখবেন আপনারা। ইন্টেল এখন এরা নিয়ে নিচ্ছে আলটেরাকে। তারপর ল্যাটিস সেমিকন্ডাক্টর, এরাও এফপিজিএ তৈরি করে, মাইক্রোচিপও তৈরি করে এফপিজিএ। সো আমি একটা এফপিজিএ দেখাবো আজকে। এটা হচ্ছে আরটিক্স 7, যেটা হচ্ছে এই যে এই বোর্ডটা। তো এই বোর্ডটা হচ্ছে মূলত বেসিস 3 বোর্ড নামে পরিচিত। এই যে এখানে আমি দেখাচ্ছি, এই যে এই বোর্ডটা, এটা হচ্ছে এএমডির একটা বোর্ড, ঠিক আছে? এএমডি এই বোর্ডটা জেনারেট করে বা মার্কেটিং করে। সো এদের আরটিক্স 7 এফপিজিএ, এখানে আপনারা যে ছোট যে চিপটা দেখতে পাচ্ছেন আরটিক্স 7, এটাই হচ্ছে সেই মেইন এফপিজিএ চিপ। সো এই চিপটার সাথে অনেক কিছু কানেক্টেড আছে। তো এগুলো সম্পর্কে আমি আস্তে আস্তে বলবো। তো এই বোর্ডটার প্রাইস পড়তে পারে আপনার মার্কেট প্রাইস 30 to 40,000, ঠিক আছে? সো অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে গেলে বা অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং বা ডিজাইন করতে গেলে এই ধরনের এফপিজি এর কাজ শেখার প্রয়োজন আছে। এবার আমি বলি কোন ধরনের এফপিজিএ ফ্যামিলি আছে বর্তমানে। 3 অ্যাভেলেবল সিরিজ অন মার্কেট। একটা হচ্ছে 7, আরেকটা হচ্ছে আলট্রা স্কেল, আরেকটা হচ্ছে আলট্রা স্কেল প্লাস। এটা হচ্ছে মূলত 7। তো এখানে আমরা যে সিরিজগুলো দেখি, একটা হচ্ছে ভার্টেক্স, কিনটেক্স, আর্টিক্স, জিঙ্ক। জিঙ্কটা অনেক পরিচিত। আমি যখন মাস্টার্স করছিলাম তখন আমি জিঙ্ক প্রসেসর নিয়ে কাজ করেছিলাম। আবার আর্টিক্স নিয়েও কাজ করেছিলাম। আর্টিক্সটা আমি নিজে কিনে ছোটখাটো প্রজেক্ট করেছিলাম। তো এরপর আমরা এই বোর্ডটাতে আসলে কি কি ফিচার আছে এটা দেখি। বোর্ড সম্পর্কে জানলে নিজের প্রজেক্ট, অনেকে হয়তো বা ফাইনাল ইয়ার প্রজেক্ট করে। তো ফাইনাল ইয়ার প্রজেক্টে একটা ছোট যদি আপনি এফপিজি নিয়ে প্রজেক্ট করতে পারেন, একটা প্রবলেম সলভিং করতে পারেন, তখন হয়তো বা আপনি ভালো জায়গায় মাস্টার্সের অপরচুনিটি পাইতে পারেন, ঠিক আছে? যেহেতু আপনারা অনেকে হচ্ছে রিসার্চ পেপার পাবলিশ করেন বা প্রজেক্ট বেস কোনো কিছু শেখার জন্যই তো প্রজেক্ট করেন। মূলত ফাইনাল ইয়ার প্রজেক্ট আমি মনে করি ফিউচারের কাজে আসবে এমন ভাবে করাই ভালো, যে আমি একটা প্রজেক্ট করলাম যেটা আমাকে 3-4 বছর 5 বছর পরেও আউটপুট দিবে বা বেনিফিটেড করবে, ঠিক আছে? তো এরকম একটা প্রজেক্ট করা ভালো। তো এখানে এক নাম্বার হচ্ছে আপনার কল আউট বা পাওয়ার। এখানে এটা হচ্ছে পাওয়ার এলইডি। তারপরে এইগুলোকে বলা হচ্ছে পি মড কানেক্টর, বা এখানে আপনি কিবোর্ড অ্যাড করতে পারবেন, আপনার যে কোনো ডিভাইস অ্যাড করতে পারেন। এগুলোকে পি মড কানেক্টর বলা হচ্ছে। মোটর অ্যাড করতে পারবেন, স্টেপার মোটর, বা যে কোনো কিছু অ্যাড করা যায় পরবর্তী এটার সাথে। তারপর 7 সেগমেন্ট ডিসপ্লে অ্যাড করা যায় 4 নাম্বার এটাতে। এই যে হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে, যেটা হচ্ছে ডিসপ্লে। এখানে বাটন আছে, বাটনগুলো প্রেস করে করে আপনি কন্ট্রোলিং করতে পারবেন বা সিগন্যালিং করতে পারবেন, ঠিক আছে? স্লাইড সুইচ আছে, এলইডি আছে, পুশ বাটন আছে। তারপর প্রোগ্রামিং এলইডি আছে, এখানে এটা হচ্ছে প্রোগ্রামিং এলইডি। তারপর হচ্ছে হোস্ট কানেক্টর আছে, ইথারনেট কেবল আছে। তারপরে এইচডিএমআই পোর্ট আছে, ভিজিএ কানেক্টর আছে। অর্থাৎ আপনি এটার সাথে ডিসপ্লে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? ওয়ান কাইন্ড অফ, আপনারা যারা রাসবেরি পাই ইউজ করেছেন তারা হয়তো বা জানেন, রাসবেরি পাইয়ের মতো, বাট এটা রাসবেরি পাইয়ের থেকে মাচ মোর পাওয়ারফুল। সো গেল, এটা হচ্ছে একটা বেসিস 3 বোর্ডের পরিচিতি। আপনারা চাইলে এই বোর্ডটা কাজ করতে পারেন। এই যে লিঙ্কে গেলে তাদের ডিটেলস পেয়ে যাবেন, digiland.com। তারা হচ্ছে এই বোর্ডটা ম্যানুফ্যাকচার করে। কিভাবে প্রোগ্রামিং করবেন, ভিভার্ডো নামের একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারে ইনস্টল করে আপনারা এফপিজি নিয়ে কাজ করতে পারেন। এফপিজি প্রোগ্রামিং এর মূল হচ্ছে ভিএসডিএল, অর্থাৎ ভিএসডিএল বা ভ্যারিলগ। সো ভিএসডিএল জানতে হয়। এটা সি প্রোগ্রামিং এর মতন, এটা একটু ডিফারেন্ট। সো এই ল্যাঙ্গুয়েজটাও পুরোপুরি ডিফারেন্ট। তো এখানে হচ্ছে আপনি হার্ডওয়্যার লেভেলের প্রোগ্রামিং করতে হচ্ছে। আমরা যদি দেখি, এটা হচ্ছে একটা আইসি। এটা হচ্ছে একটা আইসি। এখানে লক্ষ লক্ষ ফ্লিপ ফ্লপ আছে। এখানে আমরা লিখেছি কত, 5,54,000 ফ্লিপ ফ্লপ আছে এই সিম্পল একটা স্পেসের মধ্যে, 1 ন্যানোমিটার 2 ন্যানোমিটার মধ্যে। তারপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু জুম করি, ওই যে একটা ক্ষুদ্র একটা ডট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ বা লুকআপ টেবল। এদেরকে লুকআপ টেবল বলা হচ্ছে। অনেকগুলো ফ্লিপ ফ্লপ মিলে একটা লুকআপ টেবল তৈরি করে। সো এটা আসলে কি কারণে, এই ডিজাইনটা কিন্তু স্পেসিফাইড না। যেমন আমরা
একটা এসটিএম বোর্ডে দেখেছি ডিজাইনটা স্পেসিফাইড, মানে যেভাবে ওরা ডিজাইন করে দিয়েছে ভেন্ডরটা ওভাবেই আমাদেরকে ইউজ করতে হচ্ছে। কিন্তু এফপিজিএ তে ডিজাইনটা আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, ফ্লিপ ফ্লপ গুলার কম্বিনেশনটা আপনি আপনার ইচ্ছা মতো প্রোগ্রাম করতে পারবেন। তো ওই অনুযায়ী আপনি আপনার টাস্ক পারফর্ম করতে পারবেন। সো এটা হচ্ছে এটার অ্যাডভান্সমেন্ট। সো এটা মূলত কি কাজে লাগে, যেমন ধরেন অ্যারোস্পেসে কাজে লাগে, স্যাটেলাইটের কমিউনিকেশনে কাজে লাগে। বর্তমান সময়ে এই যে রকেট রকেট যেগুলো লঞ্চিং হচ্ছে বা ড্রোনে ইউজ হচ্ছে, এফপিজি ইউজ হচ্ছে। তারপরে অ্যারোডাইনামিক্সে বেশ কিছু টুলস আছে, ওখানে এফপিজি ইউজ হচ্ছে। তারপরে হচ্ছে ড্রোনে তো ইউজ হচ্ছেই। এরপর হচ্ছে আপনার আপনার রকেট লঞ্চার, তারপর বেশ কিছু ধরনের মিসাইল, ক্রুজ মিসাইল, এগুলোতে এফপিজি ইউজ হচ্ছে। বুঝে গেছে? সো STM32 মাইক্রো কন্ট্রোলার এগুলো হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সের জন্য ওকে। বাট আপনি যখন ফার এন্ডে কিছু করতে যাবেন, রিয়েল টাইম প্রসেসিং করতে যাবেন, ডেটা অ্যানালাইটিক্স করতে যাবেন, অনেক হিউজ ডেটা নিয়ে কাজ করেন, তখন আপনার এফপিজিএ লাগবে। এবার আমরা দেখি এফপিজিএ প্রোগ্রামিং এ কিভাবে করতে হয়। এটা হচ্ছে ভিএসডিএল ল্যাঙ্গুয়েজে। ভিএসডিএল মানে হচ্ছে ভেরি হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ বা ভিএইচইআইসি। সো এটা ইউএস গভর্নমেন্ট মূলত এটা ডেভেলপ করছিল। এখানে ফার্স্ট অরিজিন হয়েছিল 1987-এ। তারপর এটা স্টেপ বাই স্টেপ আমি এখানে একটা ইভালুয়েশন দিয়েছি। এখন আমরা দেখি এর বেসিকটা আসলে কিরকম। স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ লাইক সি, এটা হচ্ছে সি এর মতো বাট একটু ডিফারেন্ট। যেমন ধরেন সিগন্যাল এ, এসটিডি লজিক। এখানে আমি একটা সিগন্যাল ডিফাইন করলাম এ নামে, এটা হচ্ছে একটা এসটিডি লজিক। তো এটা একটা লজিক লেভেল। তারপর সিগন্যাল বি, ইন্টিজার। তো এভাবে ডিফাইন করতে হয়। So, এটার ডেফিনেশনটা একটু ডিফারেন্ট। যেটা আমরা সি তে লিখি কি ইন্টিজার এ, সরাসরি লিখে দিই। বাট এখানে আমাদেরকে লিখতে হয় সাপোজ এটা একটা সিগন্যাল এসটিডি লজিক সেমিকোলন। তো এটা একটু ডিফারেন্ট সি থেকে। তারপর আবার কেস সেনসিটিভ, এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে সিগন্যাল এ এসটিডি লজিক, এখানে আমাদের সেমিকোলন দিতে হবে, অনেকটা সি এর মতোই বাট পুরোপুরি সি না। এখানে একটা সেমিকোলন মাস্ট থাকবে। তারপর হচ্ছে আপনার স্টেটমেন্টের মধ্যে একটা হাইপেন থাকবে। এগুলো জাস্ট হচ্ছে বেসিক সিনট্যাক্স। এটা আপনারা প্রোগ্রামিং শুরু করলেই শিখতে পারবেন ধীরে ধীরে। এমটি লাইন, কমেন্টস এগুলো জানতে হবে। সো এখানে আমরা একটা ভিএসডিএল ব্লকের প্রোগ্রাম লিখেছি। এটা হচ্ছে লাইব্রেরি আইট্রিপলি, অর্থাৎ আইট্রিপলি একটা লাইব্রেরি আছে, ওটাকে আমি কল করেছি ইউজ আইট্রিপলি এসটিডি ডট লজিক 1164। সো ওই আইট্রিপলি লাইব্রেরির এই লজিকটাকে আমি ইউজ করছি। এনটিটির মাল্টিপ্লেক্সার, আমি এবার মাল্টিপ্লেক্সারকে কল করেছি। মাল্টিপ্লেক্সার মূলত হচ্ছে অনেকগুলার একটা সিকোয়েন্সিয়াল কম্বিনেশন, যেমন পোর্ট এ বি এস, এটাকে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করেছি। এ কে ডিক্লেয়ার করেছি ইনপুট, বি কে ইনপুট, এস কে ইনপুট, আর আউটপুট হিসেবে ডিক্লেয়ার করেছি ডি কে। সো এ বি সি থেকে তিনটা ইনপুট নিব। সাপোজ আমি নিলাম 2, 3, 6। এই তিনটাকে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে আউটপুট হিসেবে আমি দেখাবো। তো 2 আর 3 কত, 6, আর 6 আর 6 কত, 18। আউটপুট হিসেবে দেখাবো 18। বুঝে গেছে? তো এটা একটা ভিএসডিএল লজিক বা ভিএসডিএল আরটিএল আর কি। সো এই ভিএসডিএল বা এফপিজিএ লেভেলের প্রোগ্রামিংটা কিভাবে হয়, প্রথমে আমরা কি করি, কোড লিখি, ডিজাইন করি, বা হার্ডওয়্যার ডেসক্রিপশনটা ডিজাইন করি। এখানে আমরা চিপটা কেমন হবে, এফিসিয়েন্সি কেমন হবে, এটা ডিজাইন করি। তারপর সিনথেসিসে যাই। এখানে একটা অপশন আছে পারফরমেন্স অপটিমাইজেশন, যে এই কোডটা কতটা রান করবে রিয়েল হার্ডওয়্যারে, এটার একটা সিনথেসিস বলা হয়। তারপর প্লেস এন্ড রাউটিং, অর্থাৎ ফ্লিপ ফ্লপ গুলো কিভাবে সজ্জিত হচ্ছে বা রাউটিং কিভাবে হচ্ছে এটা চেক করি। তারপর হচ্ছে প্রোগ্রামিং করি। তো এখানে একটা বিট স্ট্রিম জেনারেট হয়, ওই বিট স্ট্রিমটা আমরা এই বোর্ডটাতে আপলোড করি। এটা আপলোড করার পর সাথে সাথে ওই এফপিজিএ প্রোগ্রামটা কাজ করতে থাকে। ঠিক আছে? সো আশা করি বোঝা গেল যে মাইক্রো কন্ট্রোলার এবং এফপিজিএ এর পার্থক্যটা কোথায়, এবং আপনারা যারা ভবিষ্যতে বিভিন্ন প্রজেক্ট করবেন বা বিভিন্ন ফিউচারে ফাইনাল ইয়ার থিসিস করবেন, তারা এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন। এরপর আমরা দেখব বর্তমান সময়ে, অর্থাৎ আমি বর্তমানে যেটা ইউজ করছি, যে এআই ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা দেখেছি কিভাবে আপনারা ভাইব কোডিং করেন, বা ধরেন আমরা সাধারণত যখন একটা কোনো প্রবলেম সলভ করতে যাই, একটা সময় যারা আমি আর্ডিনো নিয়ে কাজ করেছি অনেক, বাট এখানে আসার পরে আমি টোটালি আর্ডিনো কাজ করা ছেড়ে দিয়েছি। তো কাজ করছি STM32 নিয়ে, এফপিজি নিয়ে। তো প্রথমত আমরা যেটা করতাম, বিভিন্ন জায়গা থেকে কোড কপি পেস্ট করতাম। সে কোড উনি মানে আমি সিমিলার প্রজেক্ট, সাপোজ আমি একটা প্রজেক্ট বানাবো, আমি একটা মোটর রান করব, একটা গাড়ি চালাবো। তো এই গাড়ি কিভাবে চালাতে হয় এই ধরনের কোড লিখে সার্চ দিতাম। তারপরে স্পেক স্পেক গুলা দেখতাম। ঠিক আছে? বাট এখন কিভাবে, এখন টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, এখন এআই এর হেল্প নিলে আপনি সবকিছুই করতে পারছেন। সো আপনি এআই তে চ্যাট লিখতে পারেন, সরাসরি স্পেক লিখে দিবেন, তারপর ডেটা শিট দিয়ে দিবেন এআই তে। যেমন কোডেক্স নামের একটা সফটওয়্যার আছে, যেটা আমি একটু পরে দেখাবো।
এরপর হচ্ছে ফাংশনাল স্পেসিফিকেশন, প্রত্যেকটা ফাংশনটা কিভাবে কাজ করবে, এজেন্টের সাথে, এআই এজেন্ট আছে ওটার সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন, যে আপনার কোডটা বুঝতে হেল্প করবে, আপনাকে আপনাকে ডেফিনেশন অ্যাড করতে হেল্প করবে। গিট হাব ইন্টিগ্রেট করতে পারেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস গিট হাব। গিট হাব যারা সফটওয়্যার ডেভেলপার তাদের জন্য অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে গিট হাব, কারণ আপনি আপনার প্রোগ্রামিং এর প্রত্যেকটা এ টু জেড মানে ট্র্যাক বা ভার্সন কন্ট্রোল করতে পারছেন। ধরেন আপনি একটা দুই মাস আগে একটা ভার্সন আউটপুট দিয়েছেন বা একটা আপলোড দিয়েছেন আপনার সফটওয়্যার বা সিস্টেমে, পরে চিন্তা করলেন যে এখনকার থেকে ওটা অনেক রোবাস্ট, তো আবার ওটাতে ব্যাক করতে যেতে পারেন ইজিলি, খুব ইজিলি। আর অনেক সময় দেখা যায় কম্পিউটার থাকলে কোড হারিয়ে যায়, ঠিক আছে। এরপর ফুল এক্সিকিউশন, তারপর হচ্ছে আপনার প্যারালাল প্রজেক্ট, একসাথে অনেকগুলো কাজ করা যায়, আর্ডিনো প্ল্যাটফর্ম, একটা থেকে একটা প্ল্যাটফর্মে যাওয়া যায়, এটাকে মূলত আমরা বলছি হচ্ছে এআই এজেন্ট। সো এআই এজেন্ট কয়টা আছে সাধারণত এখন বর্তমানে? আমরা জানি যে গেমিনি আছে, ওপেন এআই আছে, ক্লাউড আছে। তো আমি এতদিন ইউজ করতাম হচ্ছে ওপেন এআই এর কডেক্স। তো লাস্ট উইকে আমি ক্লাউডের সাবস্ক্রিপশন নিয়েছি। ক্লাউড খুবই ভালো রিসার্চের জন্য, এটা মান্থলি সাবস্ক্রিপশন 10 ইউরোর মতো, 10 না 15 or 16 ইউরো সামথিং লাইক দ্যাট। তো এটা আমার ল্যাব থেকে দেওয়া হয়। আপনারা যদি ইউনিভার্সিটিতে কাজ করে থাকেন, এই ধরনের একটা অ্যাকাউন্ট নিয়ে আপনারা গ্রুপে কাজ করতে পারেন। আপনারা যারা রোবোটিক্স ক্লাবে আছেন, একটা অ্যাকাউন্ট নিয়ে সবাই ইউজ করতে পারেন। আশা করি এআই এজেন্টের ইন ফিউচার অনেক ব্যবহার বাড়বে, তো এটা নিয়ে রিসার্চ করতে পারেন আপনারা। এআই এজেন্টকে কিভাবে হার্ডওয়্যারের সাথে ইন্টিগ্রেট করা যায়, কিভাবে অটোমেটিক্যালি কোড জেনারেট করা যায়, ঠিক আছে। তো এই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি বিষয়টা সবার বোধগম্য হবে। তো এই যে আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোডে একটা কোড লিখেছি, সাপোজ আমি একটা এক্সাম্পল হিসেবে রেখেছি বোঝানোর জন্য। তো এটা আমি আমার প্রজেক্টে রান করছি। এখন আমি এখানে চ্যাট জিপিটির সাথে বা ওপেন এআই এর সাথে আমি কথা বলবো যে কোডটা কি ঠিক মতো রান হচ্ছে কিনা বা এখানে কি প্রবলেম আছে। তো আপনি এখানে লিখবেন হচ্ছে কোডেক্সে যে হেল্প মি টু অ্যানালাইজ দিস কোড ইন মেইন, বা আপনি যে কোনো প্রবলেম ওকে দিয়ে সলভ করে ফেলতে পারেন। আপনি ওর সাথে চ্যাট করে করে আপনার এখানে ইনস্টল করা যায়, কোডেক্সটা ইনস্টল করা যায় ভিজুয়াল স্টুডিওতে। সো সে আপনাকে সবকিছু রেডি করে দিচ্ছে যে কনটেক্সট, কোন কনটেক্সটে কোন পার্টটা কি, বা আপনি বাগ সলভ করতে পারেন। সাপোজ আপনি কোথাও আটকে গেছেন, কোডটা রান হচ্ছে না, কি কারণে রান হচ্ছে না, এই এজেন্টের সাথে কথা বলে বলে এই টপিকগুলো ক্লিয়ার করে ফেলে। এই যে সে বলছে যে কোথায় কি কি প্রবলেম আছে, ঠিক আছে। সো এখানে আমি একটা জাস্ট এক্সাম্পল দেখিয়েছি। এবার আমি চলে যাব হচ্ছে, সময় আর কতক্ষণ আছে? আশা করি বিষয়টা বুঝাইতে পেরেছি, যে এখানে আমি এর আগেও কিন্তু এই টপিকটা নিয়ে বলেছি, মানে এই যে এখানে লিখেছে, এই যে কি ইস্যুস, কি কি ইস্যুস আছে, তারপর কোন পার্টটা কোন কাজে লাগতেছে, কোন লজিকটা কি হিসেবে ইউজ হচ্ছে, সব কিছু ডিটেলসে সে এখানে বলে দিয়েছে, ঠিক আছে। এখানে সব সে ডিটেলসে বলে দিয়েছে। তো কোড ডেভেলপমেন্টের জন্য এআই এজেন্ট খুবই গুরুত্বপূর্ণ। ইন ফিউচারে এটা একটা অংশ হয়ে যাবে, হয়তো বা কোডারের প্রয়োজন হবে না। এবার আমি সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি আজকের সেশনের। সেকেন্ড স্লাইডটা হচ্ছে রস নিয়ে। সো ইন্ট্রোডাকশন টু রস। রস সম্পর্কে কি কারো কোনো আইডিয়া আছে? আছে পার্টিসিপেন্টদের তবে থেকে অল্প একটু আর কি। পার্টিসিপেন্টদের থেকে কোনো রেসপন্স পাইলে ভালো হয়, কারণ আমি শুধু বলে যাচ্ছি, এটা রেকর্ডিং এর মতো মনে হচ্ছে। আপনারা পার্টিসিপেন্ট হিসেবে যদি একটু রেসপন্স করেন, আমার জন্য শিখাইতে ভালো লাগে, ঠিক আছে। একটা দুইটা রেসপন্স অন্তত করবেন বা কোশ্চেন করবেন, কিছু না বললে। কোশ্চেন পার্টে আমি চলে যাব, বাট এটা শেষ করে আর কি। সো রসটা আসলে কি? প্লিজ রসটা হচ্ছে সবাই একটু রোবট। রেসপন্স করবা। একটু একটু রেসপন্স করতে হবে, মানে হ্যাঁ বা না, বুঝতেছি না, কিছু একটা বলতে হবে। তো রোবট অপারেটিং সিস্টেম বা রস, ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ মিডলওয়্যার বা মাঝামাঝি একটা পার্ট। আমরা তখন দেখলাম কি, হার্ডওয়্যার দেখলাম, সফটওয়্যার দেখলাম, এফপিজিএ দেখলাম, এবার আসলাম হচ্ছে রসে। এখানে আমরা কি করতেছি, একটা হেটারোজেনাস কম্পিউটিং সিস্টেম বা একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি। আমরা অনেকেই জানি হচ্ছে লিনাক্স সম্পর্কে জানি, উইন্ডোজ সম্পর্কে জানি, বাট রস ইজ নট এন অপারেটিং সিস্টেম। যদিও এটার নামটা হচ্ছে রোবট অপারেটিং সিস্টেম, বাট এটার অপারেটিং সিস্টেম না, এটা একটা মাঝামাঝি একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে নোড এবং ডিভাইসকে কানেক্ট করে, অর্থাৎ আপনার রোবটের বিভিন্ন পার্টগুলোকে সে কানেক্ট করে, ঠিক আছে। সো সার্ভিস অ্যাকর্ডিংলি ডিজাইন ফর হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন, দেন লো লেভেল ডিভাইস কন্ট্রোল, মেসেজ পাসিং, সব কাজগুলো সে একটা মিডলওয়্যার হিসেবে কাজ করে থাকে। মানে মনে করেন একটা সেন্ট্রাল প্ল্যাটফর্ম, কমিউনিকেশনের সব হাব, ঠিক আছে। সো এটা দুই ধরনের থাকে, ডিস্ট্রিবিউটেড থাকে, পিয়ার টু পিয়ার কমিউনিকেশন, আর একটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল কমিউনিকেশন, যেমন সি, পাইথন, জাভা, সব ধরনের ল্যাঙ্গুয়েজ একটা প্ল্যাটফর্মের মধ্যে আপনি ডাম্প করে কমিউনিকেট করতে পারেন।
ঠিক আছে? সো এটা একটা মাল্টিলিঙ্গুয়াল এবং এটা হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো রসের বিভিন্ন হিস্টোরি আছে যে এই যে দেখেন 2007 প্রথম এটা ডেভেলপ হয়েছিল, ইনভেন্ট হয়েছিল। তো এরপর থেকে রসের অনেকগুলো ভার্সন আছে। বর্তমানে রস 2.0 এটা জনপ্রিয়, এটা সর্বাধিক ব্যবহৃত হচ্ছে। রস 1 এটাও ইউজ করা হয়, বাট রস 2 আপনি সরাসরি ইনস্টল করতে পারেন লিনাক্স বেস প্ল্যাটফর্মে, বা আপনার যদি লিনাক্স কম্পিউটার না থাকে আপনি কি করবেন, একটা ভার্চুয়াল মেশিন ভিএম বলে যেটাকে, ভিএম এর মধ্যে একটা রস 2 ইনস্টল করে এই ছোট ছোট টাস্কগুলো কমপ্লিট করতে পারেন। এবার আমরা দেখি রসের ইকোসিস্টেমটা। রসের সাধারণত ধরেন এখানে একটা সেন্সর আছে। এই এটা হচ্ছে রসের সেন্সরের সাথে অ্যাপের কানেকশন দিচ্ছে সে, বা কানেক্ট করতেছে। বিভিন্ন ধরনের প্রায় 5,000-এর মতো এখানে প্যাকেজ ইনস্টল করা আছে। তারপরে বেশ কিছু অফিসিয়াল প্যাকেজ আছে। তারপর কিছু প্যাকেজ আপনার এখান থেকে ডাউনলোড করতে পারছেন, উইকি পেজ আছে, সবকিছুর ইনফরমেশন ডিটেলস দেওয়া আছে। অ্যাপ্লিকেশন আছে, সিমুলেশন আছে, লাইব্রেরি আছে, ড্রাইভার আছে, তারপরে এক্সিকিউশন টুল আছে। কিছু কিছু টুলস সম্পর্কে আমি আজকে বলবো। ইনস্টলার আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কতগুলো সাপোর্ট করে, সি, পাইথন, জাভা, রাভি, ম্যাটলেব সবগুলোই সে সাপোর্ট করে। সো রোবট যখন আপনি অ্যাডভান্স লেভেলে ইন্টিগ্রেশন করতে যাবেন, অর্থাৎ প্রফেশনাল লেভেলে যখন রোবট ইন্টিগ্রেশন করতে যাবেন, তখন রস ম্যান্ডেটরি। রসের ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ সফটওয়্যার কার্নাল যেটাকে বলি আমরা, ঠিক আছে? এর রিলিজটা একটা আমি জাস্ট এখানে স্ক্রিনশট দিয়েছি। ফার্স্ট রিলিজ ছিল রস 2, এই যে এখান থেকে শুরু হয়েছে 2000 থেকে প্রত্যেকটার একটা রিলিজের একটা একটা আপডেট ছিল। মানে এটাতে টার্টল ছিল, বক্স টার্টল ছিল। সাধারণত আপনারা যারা রস নিয়ে কাজ শুরু করবেন সবারই একটা মেইন ইয়ে থাকে যে টার্টল বোর্ড বানানো। টার্টল বোর্ড মানে মানে হচ্ছে এটা একটা ওয়ান কাইন্ড অফ, আমরা অনেকে গেম খেলি না ছোটবেলায়, ওই যে স্ন্যাক স্ন্যাক গেম, ওয়ান কাইন্ড অফ স্ন্যাক গেমের মতো। তো আপনি ওরকম একটা ডিজাইন করবেন, একটা বক্স থাকবে, আমি ওটা করেছিলাম লাস্ট ইয়ারে। তো একটা বক্স থাকবে, ওখানে একটা টার্টল থাকবে, ওই টার্টলটা ঘুরবে, ওটা ডিজাইন করা মূলত। ঠিক আছে? সো এটা হচ্ছে বেসিক, একদম বেসিক হিসাবে। তো এভাবে ধাপে ধাপে আপনি রোবটের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। তারপর এখানে আসছে রিলিজ অফ ইন্ডিগো, তারপর রস, লাস্ট হচ্ছে রিলিজ অফ রস 2.0, এটা তো একটু আগে বললামই। এবার আমি সরাসরি চলে যাচ্ছি রসের মেইন পার্টটাতে। একটা হচ্ছে নোড, আর একটা হচ্ছে টপিক, আর একটা হচ্ছে সার্ভিস বা সার্ভিস ক্লায়েন্ট। মেইন তিনটা জিনিস। একটা হচ্ছে টপিক, এটা এটা হচ্ছে নোড, মানে হচ্ছে ধরেন এজ পার্টটা, যেমন একটা সেন্সর, সেন্সর হচ্ছে একটা নোড। তো সেন্সর থেকে ডাটা আসতেছে টপিকের মধ্যে, ঠিক আছে? মেসেজ পাস হচ্ছে। তারপর আবার ওই টপিকের সাথে আরো অনেকগুলো নোট কানেক্টেড আছে। এখান থেকে নোট কানেক্ট আসতেছে, এখান থেকে কানেকশন আসতেছে, এখান থেকে আসতেছে। আবার সার্ভিসের রিকোয়েস্ট যাচ্ছে, যে এটা হচ্ছে এইচটিটিপিএস বা কানেকশন বা হোস্ট হোস্ট আর কি। সো এই তিনটার কম্বিনেশনকে আমরা রস বলে থাকি আর কি। এগুলো ডিজাইন করতে হয়, এগুলো কমান্ড দিতে হয়, লিনাক্সের কমান্ড দিয়ে দিয়ে আপনি কাজগুলো করতে পারেন। এবার আসি রসে আপনি কি কি করতে পারবেন, টুলিংটা একটু দেখি। এটা হচ্ছে আরকিউটি বা রস, এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সিস্টেম বা আরকিউটি। এক্ষেত্রে দেখেন ভিজুয়ালাইজেশনের জন্য একটা ইমেজ ভিজুয়ালাইজেশন, আমরা প্রথমে একটা ইমেজ নিয়েছি, এরপর এটাকে আমরা ভিজুয়ালাইজ করছি কিভাবে, ব্যাক এন্ডে কি হচ্ছে। এটা হচ্ছে রস গুই। এখানে আমরা বলেছি একটা স্ল্যাশ গ্রুপ থাকবে, মুভ থাকবে, প্ল্যানিং থাকবে, তারপরে পাবলিশার নোট থাকবে, অর্থাৎ একটার সাথে একটা কানেক্ট করতেছে। এই ইমেজ থেকে ডেটা নিয়ে আমাকে এখানে আপডেট করতে থাকবে, এখন কোন স্টেটে আছে। এখানে সাপোজ এখানে আমি একটা মেশিন ভিশন বা কোনো একটা টপিক ইউজ করলাম, বা কোনো একটা ক্যামেরা অ্যাড করলাম, রোবটের ক্যামেরা কন্টিনিউয়াসলি আমাকে এখানে স্ট্যাটাস চেঞ্জ হইতে থাকবে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে। তো এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে আপনি আপডেটটা পাচ্ছেন রোবটের। তো এটা হচ্ছে একমাত্র রসেই পসিবল। এরপর আরেকটা দেখতেছি আমরা আরকিউটি ইউনিভার্সাল ইউজার ইন্টারফেস। এখানেও আপনারা কি হচ্ছে কিউটি বেস গুই প্ল্যাটফর্ম, এখানে একটা কাজ করা হচ্ছে। এখানে আপনার টার্টলের পজিশনটা দেখাচ্ছে, ওই যে রস টার্টলের পজিশনটা দেখাচ্ছে, কোন পজিশনে সে আছে, নিউমেরিক ভিজুয়ালাইজেশনের জন্য এটা কাজে লাগে। তারপরে এররটা দেখাচ্ছে, কি পরিমাণ এরর জেনারেট করতেছে এটাও সে শো করতেছে। এটা একটা টুল বা একটা লাইব্রেরি বলতে পারেন। এরপরে আরেকটা পার্ট হচ্ছে ভিজুয়ালাইজেশন, এটাকে বলে আর ভিজুয়ালাইজেশন। সাপোজ আপনি একটা ভিজুয়ালাইজ করতে চাচ্ছেন, এখানে একটা আমি রোবট ইউজ করেছি, 3D ভিজুয়ালাইজেশন। সো এখানে ক্যামেরা ইমেজ, স্টেরিও ডাটা, লাইডার সেন্সর। লাইডার নিয়ে কি কেউ কাজ করেছেন? এটা হচ্ছে মাইক্রোসফটের একটা ক্যামেরা, এটাকে লাইডার বলা হয়। এটা খুবই এটা হচ্ছে রিয়েল টাইম ক্যামেরা। সো লাইডার ক্যামেরাগুলো ইউজ করা হয় রোবটের তবে করা রোবটের হয়নি। রোবটের ভিশন হিসেবে। সো রোবটের অনেকে ক্যামেরা হিসেবে নর্মাল ক্যামেরা ইউজ করে, রাসবেরি পাই ক্যামেরা, বাট আমি লাইডারটাকে এফিশিয়েন্ট হিসেবে দেখি। যে আপনারা যখন মোশন প্ল্যানিং করতে যাবেন একটা রোবট দিয়ে, সাপোজ আপনার কাছে একটা মুভিং রোবট আছে,
যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই যে ফ্লোর ক্লিনিং রোবট। সো ফ্লোর ক্লিনিং রোবটটা কি করে, আপনার পুরা ঘরটাকে প্রথমে স্ক্যান করে সেভাবে ভিজুয়ালাইজ করে, দেখেন এখানে স্ক্যান করতেছে। সো ভিজুয়ালাইজ করে 3D ম্যাপিং করে তার ব্রেনের মধ্যে, ম্যাপিং করে কোথায় কি কি আছে, কোথায় ময়লা আছে সে ওটা ডিটেক্ট করে, তারপর ওইখানে গিয়ে ওটা ক্লিন করে, বুঝা গেছে? এমন না যে পুরা ঘরই সে ক্লিন করবে কন্টিনিউসলি, এটা আনএফিশিয়েন্ট। আপনারা যখন রোবট ডিজাইন করতে যাবেন তখন আপনাকে এফিশিয়েন্ট ডিজাইন করতে হবে। So visualize of data by subscription of topics, tools to publish additional information, trajectory path খুবই ইম্পর্টেন্ট। পাথ ট্র্যাজেটরিটা কেমন হবে, মুভমেন্টটা কেমন হবে, ঠিক আছে, এগুলো আপনারা এই রসে ডিজাইন করতে পারবেন। মাল্টিপল ক্যামেরা ভিউ পয়েন্ট, তো ক্যামেরার ভিউ পয়েন্টটা কেমন হবে, পজিশন কেমন হবে, সেট আপ কেমন হবে, এগুলো এখান থেকে কনফিগার করা যাবে। এবার আসি রস অপারেশন সিস্টেম, কিভাবে অপারেটিং সিস্টেমটা কাজ করে। তো এখানে আপনারা ট্রান্সফরমেশন দেখছেন, এই যে উম, আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দেন কেউ যদি বলতে পারেন, একটা রোবটের ডিগ্রি অফ ফ্রিডম কয়টা থাকে সাধারণত? ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম তো ইয়া নাই মানে রোবটের, কিন্তু তবে জানি হচ্ছে যেগুলো হ্যান্ড রোবট আছে এগুলোর মানে ডিগ্রি অফ ফ্রিডম সম্ভবত 25 এরকম কিছু মিনিমাম মিনিমাম কয়টা ডিগ্রি অফ ফ্রিডম থাকলে একটা স্ট্যান্ডার্ড রোবট ডিজাইন করা যায়, একটা। এটা নিয়ে কারো আইডিয়া আছে? মিনিমাম মিনিমাম 6টা ডিগ্রি অফ ফ্রিডমের প্রয়োজন আছে একটা রোবটের। ডিগ্রি অফ ফ্রিডম আপনি বাড়াতে পারেন, বাট 6টা ডিগ্রি অফ ফ্রিডমের প্রয়োজন আছে। যেমন এই যে অ্যাক্সিস গুলা, এখানে দেখেন একটা রোবট, এটা ভার্টিক্যালি, আমরা নর্মালি জানি হচ্ছে অ্যাক্সিস 3টা, এক্স ওয়াই জি, ঠিক আছে। বাট রোবটের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম যখন আমরা ডিফাইন করতে যাই, তখন এক্স ওয়াই জি এর বাইরেও তার অনেকগুলো পজিশন জেনারেট হয়, ঠিক আছে। এটা নিয়ে একটু স্টাডি করতে পারেন রস এর মধ্যে, এই ডিজাইন গুলো করতে পারেন, ক্যালকুলেশন গুলো করতে পারেন, ঠিক আছে। তো এই ধরনের কাজগুলো এই রসে করা পসিবল, ঠিক আছে। এখানে আমরা একটা এক্সাম্পল দেখেছি যে টিএফ ট্রান্সফরমেশন সিস্টেম, টিএফ টুলিং, যে সি সি পাইথন এপিআই কমান্ড লাইন, যখন এগুলো হচ্ছে কমান্ড দিয়ে দিয়ে কাজগুলো করতে হয়। আপনি যখন কমান্ড লাইনে কমান্ডগুলো দিবেন তখন এই ধরনের একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জেনারেট হবে। তো একটার সাথে একটা লিঙ্ক করবেন, ঠিক আছে। রস টু টিএফ টু হচ্ছে এটা মনিটরিং, এটা হচ্ছে একটা লাইব্রেরি। রস টু রান টিএফ টু রস টিএফ মনিটর, এটা হচ্ছে লাইব্রেরি। এই লাইব্রেরিটা যখন কল করবেন তখন এই ধরনের একটা ভিজুয়ালাইজেশন ইমেজ ক্রিয়েট হবে। ইকো সোর্স টার্গেট, এগুলো হচ্ছে লাইব্রেরি, এগুলো স্টাডি ওদের রসের যে ওয়েবসাইটটা আছে, রস লিখে সার্চ দিলে তাদের ফুল ডিটেলস আপনি পেয়ে যাবেন, ওখানে সব ডিটেলস দেওয়া আছে প্রত্যেকটা লাইব্রেরি সম্পর্কে। এবার আমরা দেখবো মোশন প্ল্যানিং সম্পর্কে, তো কিভাবে মোশন প্ল্যানিং করবেন। মোশন প্ল্যানিং এর জন্য লাইব্রেরিটা হচ্ছে মুভ আইটি। তো মুভ আইটি এই লাইব্রেরি বা নেভিগেশনের জন্য খুব বেশি ইউজ হয়, রোবোটিক ট্র্যাজেক্টরি প্ল্যানিং এর জন্য, তারপর এনভায়রনমেন্ট মডেলিং এর জন্য, তারপর হচ্ছে আপনার অবস্টাকেল অ্যাভয়েডেন্স এর জন্য। যখন অবস্টাকেল অ্যাভয়েডেন্স রোবট আপনি ডিজাইন করবেন তখন এই মোশন প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট। তারপর ফরওয়ার্ড কাইনেমেটিক্স, তারপর অ্যালগোরিদম নিয়ে কাজ করা, এগুলোতে আপনার এটা খুব প্রয়োজন আছে। আমি ডিটেলস কিছু দেখাই না এখানে, চাইলে আপনারা যারা ইন্টারেস্টেড, কারণ এটা মাত্র 1 ঘন্টার একটা সেমিনার। সো এখানে অত ডিটেলস আসলে দেখানো পসিবল না, আমি জাস্ট কিউরিসিটি জেনারেট করার জন্য আজকে সেমিনারটা রেখেছি আর কি। এরপর হচ্ছে বেশ কিছু পজিশন, বেসিক রোবোটিক কনসেপ্ট, পোজ দিয়ে বোঝায়, এটা হচ্ছে রস এর ভাষা, ঠিক আছে। পোজ যখন আপনি লিখে ধরেন আপনি লিনাক্সে কাজ করতেছেন, পোজ লিখে এন্টার মারছেন, সো রোবটের এক্সাক্ট পজিশনটা সে দেখাবে, কোঅর্ডিনেটটা কত। তারপর পাথ, পাথ লিখে এন্টার করছেন, সে তার পাথ ট্র্যাজেক্টরিটা দেখাবে, ওইখানে 1.2, 2.1, 3.6, এই পাথ দিয়ে সে যাবে। ট্র্যাজেক্টরি ডিজাইন করা, এগুলো হচ্ছে কমান্ড, ঠিক আছে। ফরওয়ার্ড কাইনেমেটিক্স, ইনভার্স কাইনেমেটিক্স, এইগুলো নিয়ে মূলত কাজ হয় রস। তারপর আরেকটা হচ্ছে মুভ আইটি, পজ ইন জয়েন্ট স্পেস, তারপর হচ্ছে কার্টেশিয়ান স্পেস, জয়েন্ট স্পেসে কিভাবে কাজ করবেন, তারপর কার্টেশিয়ান স্পেসে কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, এগুলো রিভার্সিবল পসিবল, এই ডিজাইনগুলো রসে করা পসিবল, ঠিক আছে। এরপর আর্কিটেকচার নিয়ে একটা কথা বলি, যে সেন্ট্রাল ইন্টিগ্রেটরস। এখানে আমি একটা স্কেমেটিক দেখিয়েছি, যে এটা হচ্ছে একটা মুভ গ্রুপ, ঠিক আছে। এখানে একটু আগে যেটা বললাম, আর ভিজুয়ালাইজ, গুই যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ওটা দিয়ে আমরা দেখতেছি যে বর্তমান অবস্থা কি। এরপর হচ্ছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ। ধরেন আপনি STM32 দিয়ে একটা ছোট মোটর চালাচ্ছেন, এটা সি প্লাস প্লাস, এটা এটার সাথে কানেক্ট হয়েছে। এবার আপনি একটা ক্যামেরা চালাচ্ছেন পাইথন দিয়ে, ওটা এটার সাথে কানেক্ট করছেন মুভিং গ্রুপের সাথে। তারপর এদিকে একটা কন্ট্রোলার আছে, এটাও এটার সাথে কানেক্ট করছেন। তারপর হচ্ছে একটা প্ল্যানিং সেন্স করছেন, যে এখানে একটা অ্যালগোরিদম ডিজাইন করছেন। এটা হচ্ছে মূলত রসের মেইন প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করবে, ঠিক আছে।
রোবট কোন স্টেটে আছে, কোথায় ডেফিনিশনে আছে, পাইপলাইনে কি কি আছে, প্ল্যানিং কি কি অবস্থায় আছে, এগুলো সবগুলো কমপ্লিট এই প্ল্যাটফর্ম রসেট দিয়ে করা পসিবল, বুঝা গেছে? তো এখান থেকে আপনি এই মুভ আইটি এই ফাংশনটা ইউজ করে এই কাজগুলো করতে পারেন। তারপর হচ্ছে কলিশন অ্যাভয়েডেন্স, এই যে দেখেন প্ল্যানিং পাইপলাইন, কন্ট্রোলার সিলেকশন, তারপর রোবোটিক ট্র্যাজেক্টরি, এই কাজগুলো করা পসিবল। এবার মডেলিং রোবটে যাই, যখন আপনি কোনো একটা রোবট ডিজাইন করতে যাবেন তখন খুবই ইম্পর্টেন্ট হচ্ছে তার জয়েন্ট গুলো ডিজাইন করা। একটা জয়েন্টের সাথে আরেকটা জয়েন্টের এক্স ওয়াই জি এর ডিফারেন্স কেমন হবে, তার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, এই এই বিষয়গুলো ডিফাইন করা। এগুলো আপনি যখন কাইনেমেটিক্স নিয়ে পড়াশোনা করবেন, রোবোটিক কাইনেমেটিক্স বলা হয় এটাকে, কাইনেমেটিক্স এবং বেসিক ফিজিক্স নিয়ে পড়াশোনা করবেন, তখন এই জিনিসগুলো বুঝতে পারবেন আর কি। রোবোটিক্স নিয়ে কাজ করতে গেলে হ্যাঁ আমরা বলি রোবোটিক্স, ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং, বাট মাচ মোর ইন মেকানিক্যাল অলসো। সো মেকানিক্যালেরও কিন্তু বেশ কিছু পার্ট আছে, আপনার এখানে কাইনেমেটিক্স আছে, ফিজিক্স আছে, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আছে। So এগুলা নিয়েই কিন্তু সব মিলিয়ে কিন্তু রোবোটিক্স, ঠিক আছে? তারপর স্ট্রাকচার, এটা বুঝতে হবে, জয়েন্ট পাথ ট্রান্সমিশন, এখান থেকে একটা এনার্জি ট্রান্সমিশন কেমন হবে, এগুলো সিমুলেট, ফার্স্টে কিন্তু সিমুলেট করতে হয় রসের মধ্যে। আমি এরপরেই দেখবো কিভাবে সিমুলেট করতে হয়। তো সিমুলেট করে যখন আপনার রেজাল্টটা মানে ভালো আসবে, তখন আপনি ইমপ্লিমেন্টেশনে যাবেন। সো ইন্টিগ্রেশন অফ মডেল ইনটু গ্যাজেবো সিমুলেটর। গ্যাজেবো হচ্ছে একটা সিমুলেটর, যেটা একটা রসের একটা লাইব্রেরি। এটা ইউজ করে আপনারা কি করতে পারেন, সিমুলেট করতে পারেন। যে এখানে আমি একটা দেখিয়েছি, সিম্পল একটা সিমুলেশন দেখিয়েছি, যেখানে রোবট নেম মাই রোবট, আপনি রোবটের নাম দিলেন, লিঙ্ক করলেন কার সাথে কার, লিঙ্ক ওয়ান, লিঙ্ক টু, লিঙ্ক থ্রি, লিঙ্ক ফোর। তো এটা হচ্ছে একটা রোবটের মনে করেন আর্ম, আর্মের মধ্যে এটা একটা জয়েন্ট, একটা জয়েন্ট, দুইটা জয়েন্ট, তিনটা জয়েন্ট, এই তিনটা জয়েন্ট কিভাবে কানেক্ট হবে এটা আপনারা এখানে ডিফাইন করতে পারেন। সো এটা একটা আহ, এটা হচ্ছে রস ল্যাঙ্গুয়েজ আর কি, ওয়ান কাইন্ড অফ। তারপর জয়েন্ট, এটার নাম দিলেন, টাইপ দিলেন। তো এখানে জাস্ট কোড লিখতে হবে। মেইন হচ্ছে কোড লিখে লিখে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে, সো কোড বুঝতে হবে। কোড না বুঝলে আসলে এটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? তো এইভাবে আপনারা রোবটের একটা মডেলিং করতে পারেন। এরপর আসি সিমুলেশনে। সিমুলেশনের মধ্যে প্ল্যাটফর্ম হচ্ছে গ্যাজেবো। সো গ্যাজেবো, গ্যাজেবো কিন্তু এটা একটা পার্ট, মানে রসের একটা পার্ট হচ্ছে গ্যাজেবো। সো 3D ফিজিক্স সিমুলেটর, আপনি এখানে 3D রিজিড বডিজটা দেখতে পাচ্ছেন এখানে, দেখেন এটা কিন্তু সিমুলেশন, কমপ্লিটলি সিমুলেশন, এটা কিন্তু রোবট না, কোনো রোবট ইমপ্লিমেন্টেড হয় না, জাস্ট আমরা সিমুলেট করে এটা তৈরি করেছি। তো মোশন ডাইনামিক্স, এটার মুভমেন্ট কেমন হবে, ঠিক আছে? 3D ভিজুয়ালাইজেশন, সাপোজ আপনি চিন্তা করতেছেন আপনি একটা রোবট বানাবেন, আপনার রোবটটা এরকম রোবোটিক আর্ম না হয়েও একটা স্কোয়ার বক্স হইতে পারে, রোবোটিক গাড়িও হইতে পারে, ঠিক আছে? বা একটা মানুষ হইতে পারে, রোবোটিক মানুষও হইতে পারে, ওটা আপনি ডিজাইন করতে পারেন এখানে। তারপরে ইউজার ইন্টারফেস, তারপর ম্যানিপুলেটর, ভ্যারিয়েবল, এগুলা এগুলো আপনাকে এখানে ডিফাইন করতে হবে। তারপর গ্যাজেবো ওয়ার্ল্ডের মধ্যে এখানে কিছু লাইব্রেরি থাকে, ডাটাবেস থাকে, এনভায়রনমেন্ট থাকে, কানেক্টিভিটি থাকে। তো এগুলো আপনারা কাজ করতে পারবেন গ্যাজেবোতে। তো এখানে কিছু এক্সাম্পল দেখিয়েছে তারা, এটা হচ্ছে সিমুলেশন উইবোর্ডস। উইবোর্ডস হচ্ছে আরেকটা লাইব্রেরি। এখানে দেখেন দুইটা হিউম্যান রোবট রেসলিং কম্পিটিশন হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু, এটাও কিন্তু সিমুলেট করা হয়েছে। তারপর এটা, এই রোবটটার নাম কেউ কি জানেন? এই রোবটটা কেউ আনসার দিতে পারবেন? আমি যেটার উপরে দেখেছি যে এই এই রোবটটা, এটা হচ্ছে ইউনিভার্সাল রোবট। খুবই জনপ্রিয় একটা রোবট, রোবোটিক আর্ম বলা হয়। এই ইউনিভার্সাল রোবট UR10, UR5 আছে। সো ইউনিভার্সাল রোবট খুবই জনপ্রিয়। UR লিখে সার্চ দিলেই পাবেন ইউনিভার্সাল রোবট। এগুলো সাধারণত ইন্ডাস্ট্রিতে ইউজ হয় কোবট হিসেবে, মানুষের পাশাপাশি তারা কাজ করে সাপ্লাই লাইনে। বাংলাদেশে ইউনিলিভারে যারা গিয়েছেন, ইউনিলিভারে আছে, ইউনিলিভারে চট্টগ্রাম ডিপোতে আছে। আমি ইউনিলিভারে কাজ করতে গিয়েছিলাম, চট্টগ্রামের যে ফ্যাক্টরিটা, ওখানে গিয়েছিলাম একটা কাজে, ওখানে এরকম দুইটা রোবট আছে, বড় বড় দুইটা রোবট আছে। তো এরা করে কি, আপনার সাবানের ওই যে ইয়াটা, বক্সটা প্যালেট থেকে নেয়, নিয়ে আরেক জায়গায় রাখে, জাস্ট কাজটা করে আর কি। আবার ইয়াতেও আছে, ঢাকায় আছে, ঢাকায় এই বেশ কয়েকটা কোম্পানিতে আছে, আমি দেখেছি ফ্যাক্টরিতে আছে। তো এই ধরনের সিমুলেশন গুলো আপনারা করতে পারতেছেন এই রস দিয়ে। এখানেও আরো কিছু আমি সিমুলেশন দেখছি, এই যে এটা এক ধরনের কোবট। কোবট মানে কি, রোবট আর কোবটের মধ্যে পার্থক্য কি? কোবট মানে হচ্ছে যে রোবট গুলা মানুষের পাশাপাশি কাজ করে তাদেরকে কোবট বলা হয়। যেমন ফ্যাক্টরিতে সাপ্লাই লাইনের মধ্যে মানুষও কাজ করতেছে, রোবটও কাজ করতেছে পাশাপাশি। রোবট গুলোর মধ্যে এমন ইন্টেলিজেন্স সেন্স আছে যে তারা মানুষকে ডিটেক্ট করতে পারে, অবস্টাকল অ্যাভয়েড করতে পারে, তাদের মধ্যে ওই সেন্সটা আছে, তাদেরকে তাই কোবট বলা হয়। মানে একজন সহকর্মী, রোবট সহকর্মী, তাদেরকে কোবট বলা হয়, বুঝা গেছে? তো এগুলো ডিজাইন করা যায়, যে দেখেন এখানে সাপ্লাই লাইনের রোবট গুলো কাজ করতেছে।